ঘড়ির কাঁটায় দুপুর 12টা বাজে। সূর্যমামা তার সমস্ত শক্তি নিয়ে আজকে উঠেছে। আজকের তাপমাত্রা হবে 40 থেকে 41 ডিগ্রি। আর এই প্রচণ্ড রোদের তাপের মাঝে ভার্সিটির মাঠে কান ধরে একবার দাঁড়িয়ে আছে রাহুল। তার আগের রাহুলের গালে ঠাস 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 করে কয়েকটা থাপ্পড় পড়েছে। সবাই রাহুলের দিকেই তাকিয়ে আছে। কেউ কেউ ভিডিও করেছে, আর কেউ কেউ বলছে আজকে এই খ্যাত গরিব ছেলেটা বুঝি মারা যাবে। ভার্সিটির লেডি কুইনের সাথে ধাক্কার কি পরিণাম হবে সেটা হয়তো বুঝতে পারছে। ভার্সিটির প্রথম দিনে এসেই এরকম পরিস্থিতির উদ্ভব হবে সেটা কি রাহুল জানতো? রাহুল সবার কথাই শুনছে, কিন্তু সে যে কাজ করেছে সেটার জন্য সে কি ক্ষমা পাবে? সে যে কিছু বলবে, তার কথাটা কেই বা বিশ্বাস করবে? আর কেই বা রাহুলকে সাপোর্ট করবে? কারণ এই ভার্সিটিতে সবাই ধনীর দুলাল আর দুলালিরা পড়াশোনা করে। একটু আগে যেই মেয়ের সাথে রাহুলের ধাক্কা লেগেছে আর ভুলবশত ওই কাজটা হয়ে গেছে, সেই মেয়ের সম্পর্কে এতক্ষণে রাহুল ধারণা হয়ে গেছে। সেই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, মেয়েটা কোনো বড়লোক বাপের মেয়ে। রাহুল কান ধরে মাথা নিচু করে আছে। আর এইদিকে রাহুলের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে লেডি কুইন খ্যাত সেই মেয়ে। তখন সেই লেডি কুইন এসে রাহুলের কলার ধরে লাথি ঘুষি মারতে লাগলো। রাহুল কিছু বলবে তার আগে লেডি কুইনের বন্ধুরা এসে রাহুলকে শক্ত করে ধরে রাখে। রাহুলকে আধমরা করে ওই লেডি কুইন বলে, টোকায়ের বাচ্চা, তোর তো সাহস কম না? তুই এই ঋতুকে ধাক্কা দিয়েছিস? মারের কারণে আমার চোখ দিয়ে জল পড়ছে, আর তার সাথে ব্যথাও। তারপর বললাম, আসলে ব্যথার জন্য রাহুল কথা বলতে পারছে না। তখন লেডি কুইন বলে, হারামির বাচ্চা, তোর তো সাহস কম না? আমার মুখের উপরে কথা বলছিস? তুই তো দেখছি একটার পর একটা বেয়াদবি করেই যাচ্ছিস। তখন রাহুল কিছু বলতে যাবে তার আগে আবারও লেডি কুইন ঋতু এর বন্ধু আর বান্ধবীরা মিলে রাহুলকে মারতে থাকে। আমি তখন মেয়েটার পায়ে ধরে বলি, ম্যাডাম, আমি ইচ্ছা করে ধাক্কা খাইনি, আসলে হঠাৎ করে কেউ আমাকে ল্যাং মারে, তখনই আমার স্যান্ডেলের ফিতে ছেড়ে যায়, এবং তার দরুন আমি ব্যালেন্স না রাখতে পেরে এমনটা হয়ে যায়। মুচির বাচ্চা, তুই আমার শরীরে টাচ করলে কি করে? তোরা আমার জুতায়ও কোনো টাচ করার অধিকার রাখিস না। ছাড় আমার পা, মুচির বাচ্চা। তখন লেডি কুইন কথাগুলো বলে রাহুলের মুখে তার হাই হিল জুতার নিচের অংশ দিয়ে আঘাত করে। লাথিকে রাহুলের মাথার পিছনের অংশ পাশে থাকা একটা লোহার রডের সাথে লাগে। তখন রাহুল এক হাত দিয়ে মুখে আর এক হাত দিয়ে মাথার পেছনে ধরে চিৎকার করে। ও মা গো, ও মা! মাথায় আঘাত ও অতিরিক্ত মারের চোটে সাথে সাথে রক্ত বের হয়ে যাওয়ার জন্য রাহুল অজ্ঞান হয়ে যায়। সাথে নাক আর মুখ দিয়ে রক্ত পড়ছে। তখন লেডি কুইনের বান্ধবী দিবা বলে, লেডি কুইন দাঁড়া, ছেলেটার নাক মুখ ও মাথার পিছন দিয়ে রক্ত পড়ছে, ছেলেটা মনে হয় অজ্ঞান হয়ে গেছে। চল এখন চলে যাই, না হলে সমস্যা হবেই, ছেলেটা মারাও যেতে পারে। চল চল। দিবা ঠিক বলেছে লেডি কুইন। ছেলেটা আজকে যে আর শিক্ষা পেয়েছে তাতে আর কোনোদিন এমন ভুল করবে না। চল লেডি কুইন, আজকে অনেক বেশি হয়ে গেছে। ছেলেটা যদি মারা যায় তাহলে আমাদের কিন্তু জেলে যেতে হবে। আরে চিল, আমার বাবা আর আমার মা থাকতে কোনো সমস্যা হবে না। আর কোনো পুলিশের সাহস হবে না আমার নামে মামলা নেওয়ার। আরে চল তো। তারপর দিবা, মারিয়া, তন্নি, হৃদয় আর বাকিরা মিলে চলে যায় সেখান থেকে। রাহুল মরার মতো পড়ে আছে মাটিতে। কেউ এগিয়ে আসছে না রাহুলকে তুলে হাসপাতালে নিয়ে যেতে, কারণ লেডি কুইন তাণ্ডবের ব্যাপারে ভার্সিটির সবাই জানে। তখন ভিড় ঠেলে একটা ছেলে রাহুলের সামনে আসে। তারপর ছেলেটা রাহুলকে কোলে করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার রাহুলকে পরীক্ষা করে হাতে পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করে রাহুলকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে চলে যায়। বিকালের দিকে রাহুলের জ্ঞান ফিরেছে। আমি ভয়ে ভয়ে চোখ খুলে ভালো করে চারপাশে তাকিয়ে দেখলাম, না, আমি ভার্সিটিতে নেই। তাহলে আমি কোথায়? তখন কেউ উঠে বলে, কি জ্ঞান ফিরেছে? আমি পাশে তাকিয়ে দেখলাম একটা ছেলে বসে আছে। আমি তখন হালকা হেসে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি কোথায়? আমার নাম মামুন, আর তুমি এখন হাসপাতালে। আমার নাম রাহুল। আপনি আমাকে নিয়ে এসেছেন এখানে? আর আমি তোমার নাম জানি, ক্লাসে শুনেছি। আর আমায় আপনি আপনি বলবেন না, আমি তোমার সমবয়সী, তোমার সাথেই পড়ি। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে? সিএসসি ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার। আমিও একই ডিপার্টমেন্টে। বাহ, তাহলে আমরা আজকে থেকে বন্ধু। না, এটা হয় না। কেন হয় না? আপনারা বড় লোক, আর আমি সামান্য একজন মুচির ছেলে। আপনাদের সাথে আমাদের কখনোই যায় না। কোথায় আপনি, কোথায় আমি?
আপনি আমায় ওদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন, এটাই অনেক। দেখো, আমি এসব চিন্তা করি না। আমি চিন্তা করি একটা কথাই, কি? সেটা হলো আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ। আর আমার যদি মনে এসব ধনী গরিব নিয়ে খারাপ মনোভাব থাকতো তাহলে আমি হাসপাতালে কখনোই নিয়ে আসতাম না। কিন্তু আর কিন্তু ফিন্তু নয়, আজকে থেকে তুমি আমার বন্ধু। আচ্ছা, যেই মেয়েটা আমার সাথে এমনটা করলো সে কে? মনে হচ্ছে সে অনেক বড় লোকের মেয়ে। হুম, লেডি কুইনের পরিচয় তুই একটু পরে আমাদের গল্পের উপস্থাপিকের কাছে থেকে জানতে পারবি। তবে এটা বলতে পারি, এই মেয়েটা ভার্সিটির ভালো ছাত্রদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। আজকে যখন স্যারের থেকে তোর সম্পর্কে জেনেছিল তখন তোর দিকে লেডি কুইন কিছুক্ষণ তাকিয়েছিল। আমি তখন কিছু বুঝতে পারলাম। ক্লাস শেষে আমি যখন তোর সাথে কথা বলতে যাব তখনই আমার ফোন আসে। আমি ফোনে যতক্ষণ কথা বলে আসবো ততক্ষণে ওরা তোর সাথে এরকম একটা কাজ করে নিল। ও আচ্ছা, বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। লেডি কুইন আমাদের সাথেই পড়ে। ওই মেয়ে টাকা স্ট্যাটাস দিয়ে মানুষকে বিচার করে। ভার্সিটির সবাই ওকে এক নামে লেডি কুইন বলে। ভার্সিটির কেউ লেডি কুইনের ওপর কথা বলে না। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস লেডি কুইনের ওপর কথা বলার কারণ। আচ্ছা, আজকে কি হয়েছিল যার জন্য লেডি কুইনের সাথে এমন করলো? আজকে আমার ভার্সিটির প্রথম দিন ছিল। আমি ক্লাস শেষ করে বাবাকে কাজে সাহায্য করার জন্য তাড়াতাড়ি থেকে ভার্সিটি থেকে বের হওয়ার জন্য একটু স্পিডে হাঁটছিলাম। তখনও কেউ আমার পিছন থেকে ল্যাং মারে, যার জন্য আমি ওই লেডি কুইনের উপর গিয়ে পড়ি। আর আর কি? আমার ঠোঁট আর লেডি কুইনের ঠোঁট এক হয়ে যায়। আমি কিন্তু ইচ্ছে করে করি নাই। আমি অনেকবার বলেছি, কিন্তু মেয়েটা শুনে নাই। ওই মেয়ে আমাকে সবার সামনে কানে ধরে ভার্সিটির সবার সামনে দাঁড় করিয়ে রাখে। আর তারপর আমার উপর অত্যাচার করে। আমি অনেক রিকোয়েস্ট করে বলেছিলাম, কিন্তু শুনে নাই। ও আমার সাথে এমন কাজ করলো। রাহুল কথাগুলো বলে চোখের জল ফেলে। তখন মামুন রাহুলের কাঁধে হাত দিয়ে বলে, কালকে থেকে দেখবো তোর উপর কে হাত তোলে। মানে লেডি কুইন তাহলে কালকে তোর উপর অত্যাচার করবে? পারবে না, কেন? কারণ আমার বাবা হলেন সেনাবাহিনীর কর্নেল। আমার সাথে লেডি কুইনের ব্যবহার করে পার পাবে না। না, আমি চাই না আমার কারণে কোনো সমস্যা হোক। আমি কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে জড়াবো না। আমার বাবা আমার মায়ের স্বপ্ন আমি একজন বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। আমার সেই আশাটা পূর্ণ করতে হবে। শুধু এই মেয়ের সাথে ঝামেলা করে লাভ নেই। ও মেয়ে ওর মতো আর আমি আমার মতো চলবো। ঠিক আছে, আমি আসি তাহলে। কি করেছিস? তুই তো অসুস্থ। আমাদের মতো গরিবের কাছে এই আঘাতগুলো কিছুই না। হয়েছে ভাষণ দেয়া, চুপ বসে থাক। না রে, বাবা আর মা অনেক টেনশন করবে। আচ্ছা তুই এখানে বসে থাক, আমি আসছি। মামুন চলে যায়। রাহুল শুয়ে আছে আর আজকে ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া ঘটনা মনে করছে। রাহুলের শরীরের অনেক ব্যথা করছে, কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না। কিছুক্ষণ পর মামুন এসে বলে, কিরে, হেঁটে যেতে পারবি? হ্যাঁ। তারপর মামুন রাহুলকে ধরে ধরে নিয়ে গাড়িতে বসায়। তখন রাহুল বলে, কি রে, আমার গাড়িতে বসাইলি কেন? তো কোথায় বসবো? আরে আমি হেঁটে চলে যাব বাসায়। হাসপাতালের ভিতর থেকে আসতেই তো হাঁপিয়ে উঠেছেন, আর আপনি হেঁটে যাবেন? আরে ও কিছু না। চুপ শালা, চুপচাপ বসে থাক। তোর বাসার ঠিকানা আমায় বলে দে, আমি নিয়ে যাচ্ছি। তারপর মামুন রাহুলের বলা ঠিকানার উদ্দেশ্যে চলা শুরু করলো। কিছু সময় পর রাহুলের বাসার সামনে গাড়ি এসে থামে। মামুন দেখতে পায় আমি দেখলাম, চেপেও ব্যাগে যাও। একটা মাটির বাড়ি, বাড়ির উপরের টিনগুলো কেমন যেন পুরাতন। ভাগ্য ভালো এখন শীতকাল, যদি বর্ষাকাল হতো তাহলে একটু বৃষ্টি হলে ঘরে ভিজে যেত। তখন রাহুলের কণ্ঠ আমার ধ্যান ভাঙে। তখন রাহুল বলে, এটাই হলো আমার বাবার বাড়ি। তোদের মতো এত বড় বাড়ি তো আমার নেই। আমার এই ছোট বাড়ি, সামনে কিছু জায়গা আর গ্রামের বাড়িতে অল্প পরিমাণে কিছু ভিটের জায়গা আছে। তুই কি আমায় বিশ্বাস করতে পারছিস না? বিশ্বাস করবো না কেন? আমি যদি তোকে অবিশ্বাস করতাম তাহলে কি আমার সব কিছু তোকে বলে দিতাম? তুই বিশ্বাস করতে পারিস নাই। চল আজকে তোর সাথে দুপুরের খাবার খাবো। চল তো। তারপর রাহুলকে ধরে নিয়ে মামুন ভেতরে যায়। রাহুলের শরীরে ব্যান্ডেজ দেখে রাহুলের মা চিন্তিত কণ্ঠে বলেন, কী রে রাহুল, তোর কি হয়েছে? শরীরে ব্যান্ডেজ কেন? রাহুল কিছু বলার আগে মামুন বলে, আসলে খালাম্মা, রাহুল রাস্তা পার হতে গিয়ে এরকমটা হয়েছে।
ডক্টর দেখিয়ে নিয়ে আসছি। এই যে এই মেডিসিনগুলো নিয়মিত খেলে ও পুরোপুরি ঠিক হয়ে যাবে। কে বাবা তুমি? আর তোমায় দেখে তো মনে হয় তুমি অনেক বড় পরিবারের ছেলে। খালাম্মা, আমি মামুন, রাহুলের সাথে পড়ি একই ডিপার্টমেন্টে। আচ্ছা বাবা, তাহলে তো ভালোই। রাহুল চল খেয়ে নিবি। মামুন বাবা তুমিও আসো, এই গরিবের ঘরে ডাল ভাত খেয়ে যাবে। খালাম্মা, আমার কাছে কেউ ধনী গরিব নেই, আমার কাছে সবাই মানুষ, এটাই বড় পরিচয়। আপনি না বললেও আমি আজকে আপনাদের সাথে খাবার খেতাম। সৃষ্টিকর্তা যদি তোমার মতো মানুষই পৃথিবীতে সৃষ্টি করতো তাহলে এত বৈষম্য বৃদ্ধি পেত না। খাওয়া দাওয়া শেষ করে মামুন আরও কিছু কথা বলে চলে যায়। রাহুলও বিছানায় শুয়ে পড়ে। বিছানায় শুতেই রাহুলের শরীরে ব্যথা যেমন গ্রাস করে নিয়েছে। রাহুল ঘুমিয়ে পড়ে। এদিকে লেডি কুইনের বান্ধবী দিবা বলে, লেডি কুইন, আজকে এই কাজটা কি ঠিক হলো? কোন কাজ? ওই ছেলেটার সাথে এই কাজটা কি ঠিক হয়েছে? আরে এসব গরিব ছোটলোক ছেলেদের নিয়ে খেলতেই আমার আলাদা মজা লাগে। যা বলেছিস লেডি কুইন, এসব গরিব আর ছোট লোকগুলো হলো আমাদের সমাজের কীট পতঙ্গ। এদেরকে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। হুম। তারপর ঋতু চলে যায় তার বাসায়। এবার আপনাদের আমাদের গল্পের নায়ক আর নায়িকার সাথে পরিচয় করিয়ে দেই। আমাদের গল্পের নায়ক রাহুল রাজ চৌধুরী এবার সিলেটের একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে সিএসসি ডিপার্টমেন্টে। রাহুলের বাবা একজন মুচি আর মা মানুষের বাসায় কাজ করেন। রাহুলের বাবা গ্রাম থেকে এসেছেন, তার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়। গ্রামের নিজস্ব ভিটা ছেড়ে এসেছেন শহরে। গ্রামের জায়গা জমি বিক্রি করে শহরে আসেন ছেলেকে একটা ভালো ভার্সিটিতে পড়ানোর জন্য। এইদিকে আমাদের গল্পের নায়িকা নির্মিতা চৌধুরী ঋতু। ঋতুর বাবা বাংলাদেশের আইনমন্ত্রী আর মা হলেন ব্যাংকার। ঋতুর কথার উপর কেউ কথা বলে না, কথা বলবেই কেন? নিজের জীবন সবার কাছেই প্রিয়, আর এমন লেডি কুইন মেয়ের সাথে কথা বলার চেয়ে না বলাই ভালো। আজকে ভার্সিটির ঘটনায় বুঝতেই তো পারলেন ঋতুর কাজ কি। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে সকালের নাস্তা শেষ করে সুরমা নদীর পাড়ে গিয়ে বসে আছে। আজকে শরীরটা তেমন ভালো লাগছে না। শরীরে কালকে মারের ব্যথা এখনো থেকে গেছে। রাহুল আকাশের দিকে তাকিয়ে হয়তো সৃষ্টিকর্তাকে তার কষ্টের কথাগুলো জানিয়ে দিচ্ছে। হে আল্লাহ, এই নিষ্ঠুরতম পৃথিবীতে আমায় কেন পাঠালে? এই পৃথিবীতে সবাই গরিবদের অবহেলা করে। কালকে আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও আমার ওদের অত্যাচারের শিকার হতে হয়েছে এই গোটা বাংলাদেশের মানুষের কাছে খারাপ ছেলে হিসাবে। এই দুনিয়াতে কি সর্বত্র গরিবরা বড়লোকদের নির্মম অত্যাচারের শিকার হতে হবে? রাহুল কথাগুলো বলছে আর কান্না করছে। সকালবেলা 10টা বা 11টা হবে, তেমন মানুষজন নেই। নদীর পাড়ে তেমন আসে না, তাই হয়তো রাহুল মন খুলে কালকে জমিয়ে রাখা কষ্টগুলো দূর করছে। সত্যি তো, এই বাংলাদেশে গরিবরা এখন অনেক ধনী ব্যক্তিদের অত্যাচারে অত্যাচারিত হচ্ছে। ধনীদের টাকা পয়সা আর পাওয়ারের জন্য সর্বত্র গরিবরা অবহেলিত আর সঠিক বিচার পাচ্ছে না। রাহুল কান্না করছে, তখন কেউ রাহুলের কাঁধে হাত রাখে। রাহুল পেছনে তাকিয়ে দেখে মামুন আর 2টা ছেলে তার একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রাহুল তখন চোখের জল মুছে বলে, কি রে, তুই এখানে এই সময়? আজ জানলি কি করে আমি এখানে? তুই কান্না করছিলি কেন? কই না তো। মিথ্যা বলছিস। বাদ দে, তোর সাথে এনারা কারা? ও হ্যাঁ, পরিচয় করিয়ে দেই। এ হলো আমার বন্ধু রাহাত আর বিশ্বজিৎ, আর ও সামিরা। ওরা আমাদের সাথে পড়ে। কালকে ওরাও তোকে বাঁচানোর জন্য বলেছিল। ও আচ্ছা, ধন্যবাদ আপনাদের। ওই মামুন যদি তোর বন্ধু হয় তাহলে আমরা কি হই? বন্ধু হও, কিন্তু আমরা সবাই বন্ধু। সবাইকে ওই ঋতুর মতো চিন্তা করিস না। হাতের সব আঙুল কিন্তু সমান হয় না, তেমনই সব ধনীরাও কিন্তু সমান না। হ্যাঁ, এটা ঠিক, অধিকাংশ ধনীরা কিন্তু ঋতুদের মতো। তবে আমি বা আমরা কেউ এমন না। তুই আমাদের সাথে চলাচল করলে কয়েকটা দিন, তাহলে বুঝতে পারবি আমরা কেমন। তোরা জানলি কি করে আমি এখানে? খালা আম্মাকে গিয়ে তোর কথা জিজ্ঞেস করি, তখন খালা আম্মা বলে তুই এখন এই সময় এখানেই থাকবি। ও আচ্ছা, তোরা ভার্সিটিতে গেলি না কেন? কালকে থেকে যাব। এখন বল, কেন কান্না করছিলি? নিজের কষ্টটা নদীর জলের সাথে ভাগাভাগি করে নিলাম। কষ্টটা নদীর জলের সাথেই মিশে গেছে। এখন আর কষ্ট পেতে হবে না, আমরা বন্ধুরা এখন আছি। চল বাসায়। রাহুল আর তুই সামিরা যা, আমি রাহাত আর বিশ্বজিৎ আসছি। কোথায় যাবি তোরা? তোরা যা, আমি আসছি। আচ্ছা। রাহুল আর সামিরা বাসায় চলে যায়। ওইদিকে মামুন, বিশ্বজিৎ আর রাহাত বাজারে এসে বাজার করতে থাকে রাহুলদের জন্য। বাজার করে মামুনটা রাহুলের বাড়ির উদ্দেশ্যে চলা শুরু করে।
রাহুলের মা, রাহুল আর সামিরা উঠানে বসে গল্প করছিল। তখন মামুনরাও চলে আসে। রাহুল তখন গাড়ির কাছে এগিয়ে যায়। রাহুল বাজার দেখে বলে, তোরা কি করছিস এটা? কি করেছি? বাজার করার মানে কি? আরে কালকে মামুন বলল খালা আম্মার হাতের রান্না নাকি অনেক সুস্বাদু, তাই আমরাও চলে আসলাম খালা আম্মার হাতের রান্না খেতে। রান্না খুবই ভালো কথা, এই বাজার করার মানেটা কি? তোর বুঝতে হবে না, নে বাজারগুলো নিয়ে ভিতরে চল। তারপর সবাই মিলে ভিতরে যায়। রাহুল, মামুন, রাহাত আর বিশ্বজিৎ বাইরে বসে কথা বলছিল, আর রাহুলের মা আর সামিরা রান্নাঘরে কাজ করছে। এদিকে আজকে রাহুলের বাবা কাজে না গিয়ে একটা কাজের জন্য বাইরে গিয়েছিলেন। রাহুলের বাবা বাসায় আসতেই সবার সাথে রাহুল তার বাবাকে পরিচয় করিয়ে দিল। তিনি মামুনদের বসে গল্প করতে বলে গোসল করতে গেলেন। দুপুরে সবাই মিলে একসাথে আনন্দ করে খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই উঠোনে বসে গল্প শুরু করেন। তখন রাহুলের বাবা বলেন, তা বাবারা, তোমাদের সবার ইচ্ছে কি? একজন একজন করে বলা শুরু করলো। আঙ্কেল, আমার ইচ্ছে আমি একজন ওয়েব ডেভেলপার হব। আমার ইচ্ছে প্রোগ্রাম ডেভেলপার। যেহেতু আমি সারাদিন গেম খেলি, তাহলে আমি গেম ডেভেলপার হব। রোবোটিক্স নিয়ে কাজ করার ইচ্ছে আছে। কি রে রাহুল, তোর ইচ্ছে কি? তোমার ইচ্ছাটাই আমার ইচ্ছা বাবা, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। আমার ইচ্ছে কেন? এদের দেখ, এদের ইচ্ছে আছে কিন্তু তোর কোনো ইচ্ছে নেই কেন? বাবা, আমি যে আজ এই পর্যন্ত এসেছি সেটা শুধুমাত্র তোমাদের জন্যই। এখন আমার উচিত তোমার আর মায়ের ইচ্ছা পূরণ করা। তোর সুখে আমাদের সুখ রে বাবা। জানি মা আমি। সবাই মিলে আরো কিছু সময় আড্ডা দিল, নানা রকমের কথা বলল। সন্ধ্যাবেলা মামুনরা চলে যায়। যাওয়ার আগে মামুন রাহুলকে বলে, তুই ভার্সিটিতে একা যাবি না, আমি কালকে তোকে এসে নিয়ে যাব। আচ্ছা। মামুনরা চলে যায়, আমিও বাসায় চলে আসি। হঠাৎ আমার মনে পড়ে আজকে তো শরীরে কোনো ব্যথা নাই। যাক, ভালো হয়েছে, সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। তারপর আমি পড়তে বসলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরে পাখিদের কিচিরমিচির শব্দ রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল ঘুম থেকে উঠে কিছু সময় এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে পড়তে বসে। সকালের নাস্তা খেয়ে রাহুল তৈরি হয় ভার্সিটি যাওয়ার জন্য। একটা ময়লা শার্ট আর ময়লা প্যান্ট আর সেলাই করা স্যান্ডেল পরে রাহুল রেডি হয়ে নেয়। কিছুক্ষণ পর বাইরে গাড়ির হর্ন শুনতে পেল রাহুল। রাহুল তার মায়ের বাবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ির কাছে যেতেই মামুন গাড়ির দরজা খুলে দিল। রাহুল গিয়ে গাড়িতে বসতেই মামুন গাড়ি চালানো শুরু করে। ভার্সিটির গেট পেরিয়ে মামুন গাড়ি পার্কিং করে নেয়। মামুন গাড়ি থেকে বের হয়, সাথে রাহুলও। তখন ঋতুর বান্ধবী মারিয়া বলে, ঋতু, মামুনের গাড়ির দিকে একবার তাকা। কেন? আরে তাকিয়ে দেখ। আমি মামুনের গাড়ির দিকে তাকিয়ে দেখলাম মামুন গাড়ি থেকে বাইরে দাঁড়িয়ে আছে, আর গাড়ির অপর পাশে দরজার দিকে তাকাতেই তো আমার মাথায় আগুন উঠে গেল। এটা কি রে ঋতু? কালকে মার খাওয়া ছেলেটা মামুনের সাথে আর মামুনের গাড়ি থেকে বের হচ্ছে। আমি শুনেছি কালকে মামুনেই ওই ছেলেটাকে মাঠ থেকে নিয়ে হসপিটালে নিয়ে গেছে। রাগীর স্বরে বললাম, আমায় আগে বললি না কেন? আরে মনে ছিল না। এত মাইর দিলাম ওই ছোট লোকটাকে, তারপরেও দেখছি আজকে আবার ভার্সিটিতে এসছে। একে তিলে তিলে শাস্তি দিতে হবে। এই ছোট লোককে তিলে তিলে শাস্তি দিলে বুঝতে পারবে সব। মানে? এখনো ভাবা হয়নি, কয়েকদিন যাক তারপর ভাববো। এখন এই কয়েকদিন গত পরশুর মারের ব্যথা যাক, তারপর না হয় আবার গভীর ব্যথা দেব। এটা ভালো হবে। যাই করিস একটু সাবধানে করিস। আরে চিন্তা করিস না, কিচ্ছু হবে না, এখন শুধু চিল হবে। তার মানে রাতে পার্টি হবে? হুম। এইদিকে মামুন আর রাহুল চলে আসে ক্লাসে। রাহুলকে ক্লাসকে দেখে অনেক চমকে গেছে। সবাই মনে করেছিল ওই দিনের মারের পর রাহুল হয়তো মারা গেছে বা আর ভার্সিটিতে আসবে না, কিন্তু রাহুল তো তাদের সামনে দাঁড়িয়ে আছে। রাহুল সবার দিকে তাকানো দেখে কিছুই বুঝতে পারছে না। তখন রাহুল মামুনকে বলে, কি রে মামুন, সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন এভাবে? আরে যারা ঋতুর হাতের মাইর খায় তারা সবাই ভার্সিটি থেকে পালিয়ে যায়, নয়তো মারা যায়। কিন্তু ঋতুর মায়ের খেয়েও তুই ভার্সিটি থেকে পালিয়ে যাসনি, মারাও যাসনি, তাই সবাই তোর দিকে তাকিয়েছে। ও আচ্ছা, তাকিয়ে থাকা ছাড়া বাংলাদেশের মানুষের কোনো কাজ আছে নাকি? তখনই ঋতু আর তার বান্ধবীরা ক্লাসে প্রবেশ করে। তখন ক্লাসে সবাই চুপ হয়ে যায়। ঋতু একবার রাহুলের দিকে চোখ গরম করে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিল। স্যার এসে ক্লাস শুরু করলেন। ক্লাসের ফাঁকে ঋতু, দিবা আর মারিয়ার সাথে কথা বলছিল। তখন স্যার সেটা দেখতে পেয়ে বলেন,
ঋতু, দিবা আর মারিয়া, স্ট্যান্ড আপ। স্যার কথা শুনে তিনজনেই স্যারের দিকে তাকালো। স্যার তখন বললেন, শুনতে পাওনি তোমরা? আমি বলেছি তোমাদের দাঁড়ানোর জন্য। স্যারের ধমক খেয়ে তিনজনেই দাঁড়িয়ে যায়। তখন স্যার তিনজনকেই উদ্দেশ্য করে প্রশ্ন করেন, তোমরা তিনজন ক্লাস না করে কথা বলছিলে কেন? স্যার আমরা তো ক্লাস করছিলাম। হ্যাঁ স্যার, আমরা তো ক্লাস করছিলাম। আচ্ছা, তাহলে বলো তো আমরা কি নিয়ে ক্লাস করছিলাম আর আজকের বিষয়টা কি? তিনজনেই চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন স্যার ক্লাসের সবাইকে উদ্দেশ্য করে বলেন, কে বলতে পারবে আমি কি পড়াচ্ছিলাম ক্লাসে? কেউ কোনো কথা বলছে না। স্যার এটা দেখে বলেন, না, তোমাদের আর ক্লাস করিয়ে লাভ নেই। তোমরা ক্লাস করতে আসো না, তোমরা আসো ভার্সিটিতে বাবা আর মায়ের টাকা পয়সা নষ্ট করার জন্য। স্যার, আপনি আমাদের কোডিং নিয়ে ক্লাস করাচ্ছিলেন, আর তার সাথে আপনি এটাও বলেছিলেন কম্পিউটারে কিভাবে এবং খুব সহজে কোডিং করা যায়। আর স্যার, আপনি কম্পিউটারে কোডিং করার জন্য 8টি নিয়ম বলেছিলেন। এক, কিছু ইন্টারেক্টিভ টিউটোরিয়াল বা কোডিং গেমগুলি দেখা। 2, নিজের ডিভাইসকে নতুন কৌশল শেখানো। 3, কোডিং সম্পর্কে ভিডিও দেখুন। 4, ব্যক্তিগত প্রকল্পগুলির সাথে অনুশীলন। তখন স্যার পেছনে তাকিয়ে দেখেন একটা ছেলে পেছন থেকে দাঁড়িয়ে কথাগুলো বলছে। তিনি রাহুলের কাছে গিয়ে বলেন, আজকে তোমায় দেখে আমার মনে হচ্ছে আজকের ক্লাস করানোটা সার্থক হয়েছে। স্যার, আমার নাম রাহুল। তোমায় তো এতদিন ক্লাসে দেখি নাই। স্যার, অসুস্থ ছিলাম আর কিছু পারিবারিক সমস্যা ছিল, মিথ্যে বললাম, তাই আসতে পারিনি। আচ্ছা, নিয়মিত ক্লাস করবে। তোমার বাসায় কম্পিউটার আছে? না স্যার। কেন? স্যার, আমি একজন মুচির ছেলে। আচ্ছা, সমস্যা নেই। তুমি ক্লাস শেষ করে আমার সাথে দেখা করবে। আর মামুন, তুমিও আসবে। জি স্যার। জি না স্যার। তারপর স্যার পেছন থেকে ঋতুদের ডেস্কের সামনে গিয়ে বলেন, দেখলে তো, ক্লাসে যে অমনোযোগী তার প্রমাণ। বাবা আর মায়ের পাওয়ার, টাকা পয়সা আর কত নষ্ট করবে তিনজনে। এবার তো নিজেদের বদলাতে পারো। ভার্সিটিতে আসো পড়ালেখা করার জন্য, তাহলে এসে পড়ালেখা করছো না কেন? এবার নিজেকে পরিবর্তন করো। আজকের ক্লাস এই পর্যন্তই। কালকের ক্লাসে এই অধ্যায় পুরোপুরি বুঝিয়ে দিব। স্যার চলে যাওয়ার পর ঋতু রাহুলের ডেস্কের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, এই মুচির বাচ্চা, তুই এটা কি করলি? আমি আবার কি করলাম? স্যার তো ক্লাস থেকে চলে যাচ্ছিল, তাহলে তুই দাঁড়িয়ে ক্লাসের টপিকগুলো রিভিশন করতে গেলি কেন? তোর জন্য স্যার আমায় অপমান করলো। আমায় বলছিল কেন? এটা তো আপনার ব্যর্থতা। ক্লাসে এসে আড্ডা মারেন আর স্যার তো বলেই গেলেন। তোকে তো আমি... বাহ, আপনাকে পুরো দজ্জালের বউ লাগছে। রাহুলের মুখে এমন কথা শুনে ক্লাসে সবাই হাসতে শুরু করলো। তখন ঋতু চিৎকার করে বলে, এই চুপ সবাই, সব কটার কি মরার ইচ্ছা হয়েছে? ঋতুর ধমক খেয়ে সবাই চুপ হয়ে যায়। তারপর ঋতু রাহুলকে উদ্দেশ্য করে বলে, এই মুচির বাচ্চা, তোর তো সাহস কম না? আমায় নিয়ে মজা করিস, সবার কাছে আমায় হাসির পাত্র বানাচ্ছিস। তোকে তো... ঋতুর কথাগুলো বলে হাত তুলে রাহুলকে মারার জন্য। তখন মামুন ঋতুর হাত ধরে বলে, কিরে, বারবার গরিবদের বিনা দোষে আঘাত করতে ভালো লাগে? নিজের বরাবরদের সাথে লাগতে আয়, তাহলে বুঝতে পারবি। মামুন, হাতটা ছাড়। ঋতু, মানুষকে সম্মান করতে শেখা উচিত তোর। জানিস তো, কাকে কখন সৃষ্টিকর্তা কী থেকে কী পরিস্থিতিতে নিয়ে যায়, সেটা ওপরওয়ালা ছাড়া কেউ বলতে পারে না। তোর জ্ঞান দেওয়া হয়ে গেছে। এই ঋতুর ভাগ্য এত খারাপ না, বুঝলি? অহংকার পতনের মূল, এটা জানিস তো? এটা শুধু গরিবদের জন্য, বুঝলি? আর এই মুচির বাচ্চা, তোকে তো আমি পরে দেখে নেব। ঋতু ক্লাস থেকে বেরিয়ে যায়। রাহুল মাথা নিচু করে বসে আছে। তারপর আরেকজন স্যার এসে ক্লাসে নিয়ে চলে গেলেন। রাহুল ও মামুনদের কাছে থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা দিল। কিছু দূর যাওয়ার পর একটা গাড়ি এসে রাস্তায় জমে থাকা পানি দিয়ে রাহুলকে ভিজিয়ে দেয়। রাহুল কিছু বলার আগেই গাড়িটা চলে যায়। রাহুল যখন হাঁটছিল তখন একটা গাড়ি তার পাশ দিয়ে চলে যায়। গাড়িটা যাওয়ার সময় গাড়ির বাম্পার রাহুলের পায়ে লাগিয়ে যায়। গাড়িটা কিছু সময় গিয়ে থামে, আর এইদিকে রাহুল চিৎকার করে তার পা ধরে মাটিতে বসে পড়ে। ও মা গো, আহ! রাহুল চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। তখন গাড়ি থেকে ঋতু নেমে আসে। ঋতু রাহুলের কাছে এসে বলে, কিরে মুচির বাচ্চা,
খুব ব্যথা লেগেছে বুঝি? ভার্সিটির সবার সামনে আমায় নিয়ে মজা করিস? এখন তুই বুঝবি ঋতুর সাথে টেক্কা নেওয়ার পরিণাম। এখন থেকে তোর জীবনে এই লেডি কুইনের আবির্ভাব হয়ে গেছে। এখন যাই আমি, আর কালকে দেখা হবে। কালকের জন্য অপেক্ষা কর। কথাগুলো বলে ঋতু চলে যায়। রাহুল তার পা ধরে রাস্তায় বসে আছে, চোখ দিয়ে জল পড়ছে, পায়ে ব্যথাও করছে। পকেটে তেমন টাকাও নেই যে গাড়ি ভাড়া দিয়ে সে বাসায় যাবে। রাহুল অনেক কষ্ট করে পায়ে ব্যথা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হাঁটতে বাসার সামনে চলে আসে। বাসায় আস্তে আস্তে রাহুল অনেকবার বসে একটু রেস্ট নিতে হয়েছে। বাসার উঠানে এসে রাহুল নর্মাল হাঁটার চেষ্টা করে, অনেক কষ্ট করে নিজের বিছানায় এসে বসে। তখন রাহুলের মা এসে বলেন, কিরে বাবা, তোকে অনেক অনেক ক্লান্ত লাগছে, আর জামা কাপড়ের এমন অবস্থা কেন? আসলে মা, ভার্সিটিতে একটু ফুটবল খেলছিলাম, তাই ময়লা লেগে গেছে। ও আচ্ছা, তুই রেস্ট নে, আমি শরবত নিয়ে আসছি। অনেক কষ্ট করে কুড়িয়ে কুড়িয়ে হাত পা ধুয়ে বিছানায় এসে বসলাম। তখন মা শরবত এনে দিয়ে বললেন, নে বাবা, শরবতটা খেয়ে নে, দেখবি সব ক্লান্ত ভাব দূর হয়ে যাবে। আমি শরবত খেয়ে মাকে বললাম, মা, বাবা কিছু বলেছে? রাহুল বিকালে তার বাবাকে জুতা সেলাইয়ের কাজে সাহায্য করে। দুইজনে মিলে কাজ করলে কিছুটা বাড়তি টাকা উপার্জন করা যায়। হ্যাঁ, একটু আগে কল দিয়ে বললেন তুই যেন ভার্সিটি থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাজারে যাস। আচ্ছা, আমি এখন একটু ঘুমাবো। তুমি 3টার দিকে আমাকে ডেকে দিও, আমি তখন খাবার খেয়ে বাজারে চলে যাব। খাবার খেয়ে ঘুমা। না মা, বড্ড ক্লান্ত লাগছে, আগে একটু ঘুমিয়ে নেই, তারপরে খেয়ে নেব। আচ্ছা বাবা, তুই ঘুমা। রাহুল ঘুমিয়ে পড়ে আর রাহুলের মা চলে যান। বিকালের রাহুল ঘুম থেকে উঠে বুঝতে পারে তার পায়ে প্রচুর ব্যথা। তার পায়ে যেই জায়গায় আঘাত করেছে সেখানে রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। তারপর রাহুল খাবার খেয়ে অনেক কষ্ট করে বাড়ি থেকে ভালোভাবে হেঁটে বের হয়। তখন এলাকার একজন সিএনজি চালক চাচা রাহুলকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে বলেন, কি রে রাহুল, কি হয়েছে পায়ে? না চাচা, একটু হোঁচট খেয়েছি। কোথায় যাবি? বাজারে না অন্য কোথাও? হ্যাঁ, বাবার কাছে যাব। আচ্ছা, গাড়ি তো ওঠ, আমিও বাজারে যাব। চাচা, আমার কাছে তো টাকা নেই ভাড়া দেওয়ার। তোর ভাড়া দেওয়া লাগবে না। না চাচা, এটা ঠিক না। উঠবি নাকি? উঠছি। তারপর রাহুল সিএনজিতে উঠে সিএনজি চালকের সাথে বিভিন্ন কথা বলতে বলতে 20 মিনিট পর বাজারে চলে আসে। রাহুল গাড়ি থেকে নামতেই সিএনজি চালক চলে যায় আর রাহুলও তার বাবার পাশে গিয়ে বসে কাজ করতে থাকে। রাত 8টার দিকে যখন রাহুলরা চলে আসবে তখন একজন লোক তাড়াহুড়ো করে আসে রাহুলদের কাছে। তখন লোকটি বলে, ভাই, এই জুতাটা একটু সেলাই করে দেন। ভাই কিন্তু দোকান তো লাগিয়ে দিব। ভাই একটু কষ্ট করে দেন না, আমার গাড়িতে যাত্রী বসিয়ে আসছি, অনেক জায়গায় খুঁজেও পাইনি। বাবা, আমি দিচ্ছি ওনার জুতো সেলাই করে, তুমি সব কিছু ঠিক করে নাও। আচ্ছা। আমি দেখলাম লোকটা বারবার ফোনের দিকে তাকাচ্ছে আর কিছু দূর দাঁড়িয়ে থাকা গাড়িটার দিকে। তখন বললাম, আঙ্কেল, গাড়িটা কি আপনার? না বাবা, আমার মালিকের। ও, তো আপনার মালিকের নাম কি? আবুল হাসান। আসলে একটা উবার কোম্পানির গাড়ি, আমি ভাড়ায় চালাই। ও আচ্ছা। আঙ্কেল, আপনি কত টাকা পান? দিনে 1000 থেকে 1500 টাকা। এত টাকা? তবে কষ্ট আছে। ও আচ্ছা, নেন আঙ্কেল, হয়ে গেছে আপনার। 50 টাকার নোট এগিয়ে দিয়ে বললাম, এই নাও বাবা। না চাচা, এখন টাকা নেওয়া যাবে না। কেন? আমরা সব কিছু গুছিয়ে নেওয়ার পর যদি কেউ আসে তাহলে আমরা টাকা নিই না তার কাছ থেকে। আচ্ছা, তুমি এটা দিয়ে কিছু কিনে নিও। না আঙ্কেল, লাগবে না, আপনি শুধু একটু দোয়া করবেন, তাহলেই হয়ে যাবে। লোকটি রাহুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সৃষ্টিকর্তা তোমার মনের আশা পূর্ণ করুক, আর এই কার্ডটা রাখো, যদি কিছু দরকার হয় তাহলে আমায় কল দিও। আচ্ছা আঙ্কেল। লোকটি চলে যায়। তখন রাহুলের বাবা রাহুলের মাথায় হাত দিয়ে বলেন, মিথ্যা বললি কেন? কি মিথ্যে? আমরা সব কিছু গুছিয়ে নিলে কারো কাছ থেকে টাকা নেই না। বাবা দেখো, উনি অনেক কষ্ট করে আমাদের খুঁজে পেয়েছেন। জুতো সেলাই করানোর জন্য অনেক জায়গায় খুঁজেছেন কিন্তু পাননি। এখন ওনার কাছ থেকে আমাদের টাকা নেওয়াটা কি ঠিক হবে? বরং উনি খুশি হয়ে যা দোয়া দিয়ে গেছেন সেটাই আমাদের টাকার থেকে অনেক বেশি কাজে আসবে। রাহুলের বাবা রাহুলের মাথায় হাত দিয়ে বলেন, দোয়া করি এইভাবে সারা জীবন মানুষের সাহায্য করে যাবি। তারপর রাহুল আর তার বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। রাহুলের হাঁটতে কষ্ট হলেও তার বাবাকে বুঝতে না দিয়ে বাবার সাথে তাল মিলিয়ে হাঁটছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে।
কিছু সময় পর বাসায় এসে রাহুল হাত পা ধুয়ে খাবার খেয়ে নিল। তারপর রাহুল পড়তে বসলো। রাত 10টায় রাহুলের বাবা রাহুলকে ডাক দিলেন। রাহুল, রাহুল। আমি পড়ছিলাম, তখন বাবার গলা শুনতে পেলাম। আমি তখন বাবার কাছে গিয়ে বললাম, হ্যাঁ বাবা বলো। এখানে বসো। আমি বাবার পাশে বসলাম। বাবা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, ভার্সিটিতে তোর কি কোনো সমস্যা হয়? না তো বাবা, হঠাৎ এই প্রশ্ন যে? কেউ মুসির ছেলে বলে গালাগালি করে? না তো বাবা, তুমি এগুলো বলছো কেন? না এমনি। তা তোর পায়ে কি হয়েছিল? কই কিছু না তো। তাহলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলে কেন? তেমন কিছু না। রাহুল, সত্যি করে বলবি? কি করব বুঝতে পারছি না। এখন যদি বাবাকে বলি তাহলে বাবা কষ্ট পাবে। না না, বাবাকে কষ্ট পেতে দেওয়া যাবে না। কিন্তু আমি কিছু বলছি না দেখে বাবা বলেন, কি রে, কিছু বলছিস না কেন? পায়ে কি হয়েছে? আসলে বাবা। রাহুল কিছু বলার আগে রাহুলের মা বলে ওঠেন, আজকে ও ভার্সিটিতে ফুটবল খেলছিল, তাই হয়তো আঘাত পেয়েছে। তাই আমি পাশের ঘরের চাচিকে নিয়ে এলাম। রাহুল আর তার বাবা তাকিয়ে দেখলেন রাহুলের মা আর পাশের ঘরের চাচি দাঁড়িয়ে আছেন। তখন চাচি বলেন, আয় তো রাহুল দাদা, তোর পাটা ঝেড়ে দিই, তাহলে আরাম পাবি। লাগবে না দাদি। যা তোর দাদির কাছে। বাধ্য ছেলের মতো দাদির পাশে গিয়ে বসলাম। দাদি আমার লুঙ্গি উরু পর্যন্ত তুলে দেখতে পেলেন পায়ের পিছনের অংশটা কালো হয়ে রক্ত জমাট বেঁধে আছে। দাদি তখন মাকে বলেন, বৌমা, যা ঘর থেকে চাকুটা নিয়ে আয়। কেন চাচি, কি হয়েছে? পায়ে আঘাত পেয়ে রক্ত জমাট বেঁধে আছে, এটা বের করতে হবে। তারপর চাকু এনে রাহুলের পা থেকে জমাট বেঁধে থাকা রক্ত বের করে। রাহুল ব্যথায় চিৎকার করছে না, কিন্তু চোখ দিয়ে জল পড়ছে। জমাট বেঁধে থাকা রক্ত বের করে ওই জায়গায় ব্যান্ডেজ করে দেওয়া হলো। তারপর রাহুল তার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে রাহুলের ঘুম ভাঙে 11টায়। আমি ঘুম থেকে উঠে বুঝতে পারলাম অনেক বেলা হয়ে গেছে। আমি তখন আমার ভাঙ্গা ফোনটা হাতে নিয়ে দেখলাম 11টা বাজে। আমি তখন উঠে হাতে মুখে পানি দিয়ে মাকে বললাম, মা খাবার দাও, ভার্সিটিতে যেতে হবে। রাহুলের মা খাবার নিয়ে এসে বলেন, নে খাবারটা খেয়ে নে। আর তোর বাবা মানা করে গেছেন আজকে ভার্সিটি যাওয়ার জন্য। পায়ের ব্যথা কমলে বিকালে দোকানে যেতে বলেছে। আচ্ছা। আমি আর বাবার উপর কোনো কথা বললাম না। আমি খাবার খেয়ে নদীর পাড়ে গাছের নিচে গিয়ে বসলাম। এই নদীর পাড়ে এলে মনটা ভালো হয়ে যায়। আমি নদীর জলের দিকে তাকিয়ে আছি। আমি চিন্তা করে দেখলাম, আমি যদি আঙ্কেলের সাথে কথা বলে ওনার মতো একটা গাড়ি চালানোর ব্যবস্থা করে নিতে পারি তাহলে ভালো হতো। বাবাও অনেক সাহায্য করতো, সাথে আমার পড়ার খরচও উঠে যাবে। কিন্তু আমায় পার্ট টাইম জব কি কেউ দেবে? আর তাছাড়া আমি তো গাড়িও চালাতে পারি না। রাহুল এইসব চিন্তাই করছিল। তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন বের করে দেখতে পায় মামুন কল দিয়েছে। রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যালো মামুন, বল। আজকে ভার্সিটিতে আসলি না কেন? ভালো লাগছিল না তাই। কোথায় তুই এখন? নদীর পাড়ে বসে আছি। আমি আর বিশ্বজিৎ আসছি, তুই থাক ওই জায়গায়। রাহুল ফোন রেখে দেয়। তারপর আবারও নদীর জলের দিকে তাকিয়ে আছে রাহুল। কিছু সময় পর গাড়ি থামার শব্দ শুনতে পায় রাহুল। পিছনে তাকিয়ে দেখে মামুন আর বিশ্বজিৎ আসছে। মামুন আর বিশ্বজিৎ রাহুলের কাছে এসে বসে। তখন বিশ্বজিৎ বলে, কি রে, ভার্সিটিতে আসলি না যে আজকে? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আর যাই নাই। কালকে ফোন দিলাম, রাতে রিসিভ করলি না যে? ঘুমিয়ে পড়েছিলাম, তাই করি নাই। হঠাৎ করে বিশ্বজিতের চোখ পড়ে রাহুলের পায়ের দিকে। তখন বিশ্বজিৎ বলে, কি রে রাহুল, তোর পায়ে ওটা কি বাধা? আমি তাকিয়ে দেখলাম বাতাসের কারণে লুঙ্গিটা কিছুটা হাঁটুর উপরে উঠে গেছে, আর কালকে দাদির দেওয়া ব্যান্ডেজটা দেখা যাচ্ছে। আমি লুঙ্গি দিয়ে ঢেকে বললাম, কই কিছু না। দেখি কি? আরে কিছু না রে, লুঙ্গির বর্ডার হবে। দেখতে তো আর সমস্যা নেই। তারপর মামুন আর বিশ্বজিৎ মিলিয়ে রাহুলের ব্যান্ডেজ খুলে দেখতে পায় জায়গা কালো হয়ে আছে, আর এখনো কিছু রক্ত এখানে লেগে আছে। তখন মামুন বলে, কি করে হলো এটা? আহ কি করে হলো বলবি তো? এবার বুঝেছি তোর ভার্সিটিতে না যাওয়ার কারণ। দূর, কি বলছিস তোরা? বলবি কি হয়েছে? তখন বিশ্বজিৎ মামুনকে বলে, আজকে ঋতু ভার্সিটিতে আমাদেরকে কি বলেছিল মনে আছে? হ্যাঁ, কিন্তু এটা? রাহুলের পিছনে ঋতু হাত নেই তো? কিরে রাহুল, বলছিস না যে? হুম, আজকে এই ঋতু একটা ব্যবস্থা করতে হবে। না, তোরা কোথাও যাবি না। আজ ঝামেলা করে লাভ নেই। ওকে,
তাহলে বলে কি করে হলো এটা? আচ্ছা বলছি শোন, তোরা ওর সাথে কোনো কিছু করবি না, আর কোনো কিছু বলবি না। আমার মন চাচ্ছে ওকে যে কি করতে। কি করবি বলতো? এই মেয়ে অনেকবার বেড়েছে। কিচ্ছু করতে হবে না। তাহলে ভার্সিটিতে গিয়ে তুই ঋতুর অত্যাচার সহ্য করবি? সহ্য করা ছাড়া আর কি কিছু করার আছে? আমি হলাম একজন মুচির ছেলে। এমনিই বাবা অনেক পরিশ্রম করে আমাকে এতদূর পড়াশোনা করতে পাঠিয়েছেন। এখন তো আমার উচিত বাবার এত কষ্ট আর পরিশ্রমকে সুখে পরিণত করা। তাই শত কষ্ট সহ্য করে আমার পড়ালেখা চালিয়ে যেতে হবে। তোরা বাবা আর মাকে কিছু বলবি না ভার্সিটির ব্যাপারে। কিন্তু ঋতু তো। জানিস তো আমাদের অবস্থা, তারপর আমাদের চুপ থাকতেই হবে। ভালো কথা মনে পড়ছে, তোদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। কি? কালকে রাতে একজন আঙ্কেলের সাথে দেখা হয় আমার। সব কিছু বললাম ওদের। এখন কি করবি? আমি চাচ্ছিলাম ড্রাইভিং শিখতে। এখন মামুন, তুই যদি আমার শেখাইতি, তোর তো গাড়ি আছে। আরে চিন্তা করিস না, আমার চাচুর ড্রাইভিং স্কুল আছে, আমি চাচুর সাথে কথা বলে নিব। ওই মামুন, আমি ড্রয়িং শিখবো, আমার জন্য কথা বলিস। আচ্ছা বলবো। তারপর তিনজন মিলে আড্ডা দিয়ে চলে যায়। রাহুল বাড়িতে এসে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। বিকালে ঘুম থেকে উঠে চলে যায় বাজারে। বাজারে গিয়ে তার বাবার সাথে জুতা সেলাইয়ের কাজে হাত লাগায়। রাত 8টায় রাহুল আর তার বাবা চলে আসেন বাড়িতে। রাহুল হাত মুখ ধুয়ে হালকা কিছু খাবার খেয়ে পড়তে বসে। পড়া শেষ হলে রাত 11টায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল ঘুম থেকে উঠে কিছু সময় এক্সারসাইজ করে নেয়। এক্সারসাইজ শেষ করে রাহুল হাত মুখ ধুয়ে পড়তে বসে। সকালের খাবার খেয়ে রাহুল বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি গেটের কাছে রাহুল আসতেই দেখতে পায় মামুন, রাহাত, বিশ্বজিৎ, সামিরা আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রাহুল কাছে এসে সবার সাথে কথা বলে নেয়। তারপর সামিরা বলে, রাহুল, পরিচয় হয়ে নে, এ হলো আমার বান্ধবী প্লাস কাজিন মিথিলা। হয়। হ্যালো। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। আর এদিকে ঋতুরা বসে রাহুলদের যাওয়া দেখছে। তখন মারিয়া বলে, ঋতু, দেখেছিস ওই মুচির ছেলের সাথে ওরা কিভাবে মিশেছে? ছোট লোকরা তো ছোট লোকদের সাথে থাকবেই। ঠিক বলেছিস তুই। এই মুর্শিদ ছেলেকে আর একদিন কিছু মার দিতে হবে। কেন, তোর হাত কি চুলকাচ্ছে? হ্যাঁ রে। অপেক্ষা কর, সময় হলে মিটিয়ে নিস। কোন প্ল্যান করছিস ঋতু? কয়েকটা করেছে, একটা একটা করে প্রয়োগ করব। এখন চল ক্লাসে। ঋতুরা ক্লাসে প্রবেশ করার সাথে সাথে ক্লাসরুম পুরো শান্ত হয়ে গেল। ঋতু একবার তাকিয়ে দেখে নিল সবাইকে। কিছু সময় পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করেন। ক্লাসের মাঝেই স্যার খেয়াল করেন ঋতু ক্লাস না করে মোবাইলে কি জানি করছে। তখন স্যার ঋতুকে বললেন, মিস ঋতু, মাফিয়ার সামনে আসেন আপনি। স্যারের কথা শুনে ঋতু ফোন পকেটে রেখে স্যারের সামনে গেল। স্যার তখন একটা একটা করে কয়েকটা সংখ্যা লিখে বলেন, এটার বাইনারি করো তো তুমি। স্যার ঋতুর হাতে মার্কার দিয়ে এসে চেয়ারে বসেন। ঋতু একবার হোয়াইট বোর্ডের দিকে তাকাচ্ছে আর একবার স্যারের দিকে। ক্লাসে সবাই তাকিয়েছে ঋতুর দিকে। কিছু সময় পর স্যার বললেন, কি হলো, পারছো না তুমি? অবশ্য পারবে কি করে, ভার্সিটি আসলে গ্যাং নিয়ে আর ক্লাসে আসলে মোবাইল নিয়ে। তোমার যদি ক্লাস করার ইচ্ছে না থাকে তাহলে কালকে থেকে আমার ক্লাসে আসবে না, আজকে সারা ক্লাস এখানে দাঁড়িয়ে থাকবে। স্যার তখন রাহুলকে উদ্দেশ্য করে বললেন, রাহুল, এটার বাইনারি করে দেখাতে পারবে? চেষ্টা করে দেখতে পারি স্যার। আচ্ছা আসো। তারপর আমি স্যারের কাছ থেকে মার্কার নিয়ে এসে বোর্ডে সংখ্যাগুলোর বাইনারি করতে লাগলাম। এদিকে ঋতু আমার বলছে, এটা করিস না, তাহলে তোর জন্য ভালো হবে। যদি করিস তাহলে তোকে এর মাসুল দিতে হবে। আমি ঋতুর কথা কানে না তুলে আমার কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর স্যারকে বললাম, স্যার বাইনারি করা শেষ। রাহুলের বলার পর আমি তাকিয়ে দেখলাম রাহুল ভালোভাবে বাইনারিগুলো করতে পারছে। আমি তখন বললাম, সবাই রাহুলের জন্য হাততালি। সবাই হাততালি দিল, শুধু ঋতুর গ্যাং ছাড়া। মামুন, রাহাত, বিশ্বজিৎ আর সামিরা ঋতুকে জ্বালানোর জন্য স্কাউটের স্বাগতম তালি দিতে লাগলো। ঋতু এটা দেখে তো রেগে বোম হয়ে আছে। স্যার আরও কিছু সময় ক্লাস নিয়ে যাওয়ার সময় রাহুল আর মামুনকে বললেন, রাহুল আর মামুন, তোমরা আমার সাথে এসো। রাহুল আর মামুন স্যারের সাথে চলে যায়। স্যারের রুমে এসে রাহুল আর মামুনকে বসার জন্য বললেন স্যার, কিন্তু ওরা না বসে দাঁড়িয়ে রইল। তখন স্যার বললেন, রাহুল, তুমি যে সিএসসিতে ভর্তি হয়েছ তার জন্য তোমার একটা কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন।
তোমরা কি বাসায় ল্যাপটপ বা কম্পিউটার আছে? স্যারের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমার তো মনেই ছিল না যে আমার কম্পিউটার বা ল্যাপটপ নেই। আমি তখন মাথা নাড়িয়ে না বললাম। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমাদের ভার্সিটির কয়েকটা ল্যাপটপ অতিরিক্ত আছে। আমি তোমার জন্য কথা বলে অধ্যক্ষ স্যারের সাথে কথা বলে নিয়েছি। অধ্যক্ষ স্যার বলেছেন তোমার জন্য একটা দিয়ে দিতে। আমি স্যারের কথা শুনে অনেক খুশি হলাম। আমি স্যারের পায়ে ধরে সালাম করলাম। তখন স্যার বললেন, তবে তোমায় কথা দিতে হবে, তোমাদের 22 ব্যাচ থেকে একটা টিম তৈরি করা হবে। এবছরের শেষে আমাদের এশিয়ার ভিতরে 45তম প্রোগ্রামিং প্রতিযোগিতা হবে। এশিয়ার সকল ভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের একটা করে টিম অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। প্রোগ্রামিং সহ আরও কিছু বিষয় নিয়ে সেই প্রতিযোগিতা হবে। এখানে কয়েকটা সমস্যা দেওয়া হবে, যারা যত তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে পারবে তারা চ্যাম্পিয়ন হবে। যে করেই হোক আমাদের চ্যাম্পিয়ন হতে হবে। স্যার, আপনি দোয়া আর আমাদের দিক নির্দেশনা দিলে আমরা আমাদের সব কিছু দিয়ে চেষ্টা করব। স্যার ভালোই হবে, তবে স্যার ওই ঋতু মেয়েটা যদি কিছু করে? স্যার, ঋতু রাহুলের এই ভার্সিটিতে আসার প্রথম দিন থেকে শুরু করে এসব করছে। রাহুল, তুমি জানাওনি কেন আমাদের? এইসব ঝামেলা আমি পছন্দ করি না, আর আমার পরিবারও। তাই আমি এইসব কিছু থেকে এড়িয়ে চলার চেষ্টা করি স্যার। আচ্ছা, আমি দেখব। আর এই ক্লাসের কথা কেউ যাতে জানতে না পারে, শুধু তোমরা 6 জন ছাড়া। জি স্যার। মনে থাকবে স্যার। তারপর রাহুল আর মামুন ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে মামুন সবাইকে নিয়ে তার বাসায় নিয়ে যায়। রাহুল যেতে চাইছিল না, কিন্তু মামুনের জোরাজোরির কাছে হার মেনে যেতে হয়েছে। এদিকে দিবা ঋতুকে বলছে, ঋতু, ক্লাসে এভাবে অপমান হওয়ার কোনো মানে আছে কি? মানে? আমরা ভার্সিটিতে আসছি কেন? কেন? পড়ালেখা করার জন্য, কিন্তু সেটা তো আমাদের হচ্ছে না। এইবার এসব বাদ দিয়ে আমাদের পড়ালেখায় মনোযোগ দেয়া দরকার। ধুর, স্যারের এসব কথা কানে নিচ্ছিস কেন তুই? তোর মান সম্মান না থাকতে পারে, আমার আছে। তাই আমি ঠিক করেছি আমি আর তোদের সাথে চলাফেরা করব না। দিবা, তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিক করছি। হ্যাঁ, তোর সাথে থেকে আমি অনেক খারাপ কাজ করেছি। এখন থেকে ভালো কাজ করার চেষ্টা করব। আর ঋতু, সময় থাকতে নিজেকে একটু বদলানো দরকার তোর। দিবা, একটু আগে তুই যে কথাটা বললি না, এটা যদি তুই ব্যতীত অন্য কেউ বলতো তাহলে তার অবস্থা খারাপ করে দিতাম। যা, তোর মতো মেয়ে আমাদের সাথে থাকার যোগ্য না। যা যা। তুই ঠিক বলেছিস। দিবা চলে আসে ঋতুদের কাছ থেকে। এদিকে মামুন সবাইকে নিয়ে তার বাসায় চলে যায়। বাসার একটা রুমে গিয়ে 4 জন বসে। তারপর মামুন আর রাহুল বাকি 4 জনকে উদ্দেশ্য করে বলে, আজকে ক্লাস শেষের পরে স্যার আমায় আর মামুনকে নিয়ে কিছু কথা বলেছে। সেই কথাগুলো তোমাদের সবার জানা দরকার। কি কথা? স্যার বলেছে আমাদের 22 ব্যাচ থেকে স্যার একটা টিম তৈরি করেছে। আমরা যারা এখানে আছি তাদের নিয়ে এই টিম করা হয়েছে। স্যার বলেছেন এই বছরের শেষের দিকে একটা প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং আমাদের সেখানে অংশগ্রহণ করে সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে হবে। স্যার আমাদের কাছে অনেক আশা করেছেন, আমাদের উচিত স্যারের আশাটা পূর্ণ করার। তার জন্য স্যার আমাদের আলাদা ক্লাস করাবে। তারা বাসায় সকাল 8টায় স্যার এর বাসায় যাওয়ার কথা বলেছে। তাহলে তো ভালোই হলো। আমরা আমাদের সকল সমস্যা আর ওই প্রতিযোগিতার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো। এখন সবার মতামত কি? আমাদের সবাইকে ভালো করে প্রস্তুতি নিয়ে স্যার এবং ভার্সিটির নাম উজ্জ্বল করতে হবে। তখনই সবাই একসাথে বলে উঠল, আমরা রাজি। আমরা আমাদের নিজের বেস্ট ট্রাই করব। তারপর সবাই মিলে আর কিছু সময় আলোচনা করে মামুনের বাসায় খাওয়া দাওয়া করে চলে যায়। রাহুলও তার বাড়িতে এসে জানতে পারে তার বাবা কিছু কাজে গ্রামে গিয়েছেন, যার জন্য দোকানে যাওয়া হয়নি। রাহুল তার মাকে বলে জুতা সেলাইয়ের এক্সট্রা বক্সটা নিয়ে আসতে। রাহুল সেই বক্সটা নিয়ে বাজারের উদ্দেশ্যে হাঁটা দিল। বাজারে পৌঁছে গিয়ে কাজে লেগে পড়ে। এদিকে ঋতু আর মারিয়া বিকেলে মারিয়ার ফুপুর বাসায় যাওয়ার জন্য বের হয়। মারিয়ার ফুপুর বাড়ি যেতে হলে রাহুলদের বাজার পেরিয়ে যেতে হয়। রাহুলদের বাজারে এসে মারিয়া আর ঋতু বের হয় গাড়ি থেকে কিছু জিনিস কেনার জন্য। জিনিসগুলো নিয়ে যখন গাড়ির কাছে আসছিল তখনই ঋতুর জুতা ছেড়ে যায়। তখন ঋতু আর মারিয়া অনেক খুঁজেও জুতার দোকান পেল না। তখন মারিয়া বলে, কি করবে এখন? কোনো দোকানও তো পাচ্ছি না এই বাজারে। কি করব বলতো? এইভাবে তোর ফুফুর বাসায় গেলে সব মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে। মারিয়া তখন বাজারের চারপাশে তাকালো ভালো করে। তখন একটা মুচির দোকান দেখতে পেল। তখন মারিয়া ঋতুকে বলে,
এই ঋতু, পেয়েছি। জুতার দোকান? না, মুচি। মুচি দিয়ে কি হবে? আরে জুতা সেলাই করে দিবে। কি? না না, মুচির সেলাই করা জুতা আমি পরবো না, কখনো না। আরে তাহলে তুই কি জুতা ছাড়া ফুপুর বাসে যাবি? প্রয়োজন হলে চলে যাব, তবুও জুতা মুচি দিয়ে সেলাই করব না। তাহলে আর কি, তোর মান সম্মান প্লাস্টিক হবে। তাহলে তুই এক কাজ কর। আমি খুশিয়ে বললাম, কি কাজ বল? তুই এই বাজারে বসে থাক, আমি ফুপুর বাড়ি থেকে আসছি। এই না। তাহলে তুই জুতা সেলাই করিয়ে নে। আমি কোনো উপায় না পেয়ে বললাম, আচ্ছা চল। এই মুচি, এই মুচি। আমি কাজ করছিলাম, হঠাৎ মেয়ের কণ্ঠ ও মুচি নাম শুনে সামনে তাকাই। কারণ আমাদের মুচি বলে কেউ বাজারে ডাকে না। বাবাকে সবাই বাজারে বাবু ভাই আর আমাকে রাহুল বলে ডাকতো। আমি তো সামনে তাকিয়ে অবাক, কারণ আমার সামনে ঋতু আর মারিয়া দাঁড়িয়ে। আমি যেরকম ওদের দেখে অবাক হয়েছি, তেমনি ওরাও আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন ঋতু বলে ওঠে, আরে এই যে আমাদের ভার্সিটির সেই ছোট লোকটা। আমি কোনো কথা না বলেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। এই ঋতু, তোর জুতাটা দে এই ছোট লোককে, সেলাই করে দিক। আমি পারবো না, বল আমার পা থেকে খুলে নিতে। দিয়ে দে। বল খুলে নিতে, আমি অনেক টাকা দেব। রাহুল কোনো কথা বলছে না, মাথা নিচু করে আছে। বাজারে সবাই তাকিয়ে আছে রাহুলদের দিকে, কেউ কিছু বলবে কি করে। তখন ঋতু আবারও বলে, কিরে, জুতা পা থেকে খুলে নিবি না? তোর এই দোকানটা ভেঙে দেবো বাবাকে বলে। দোকান ভাঙার কথা শুনেই আমি বললাম, না না ম্যাডাম, আমি খুলে নিচ্ছি। তারপর আমি জুতা খুলতে গেলাম। আমি জুতা খুলছিলাম, তখন ঋতু আমার গালে বাম হাত দিয়ে ঠাস ঠাস করে আমার কানে দুটো থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে মনে হচ্ছে আমার কানের ভিতরটা ফেটে যাবে। আর ঋতু বলছে, হারামির বাচ্চা, আস্তে কর। পা থেকে জুতা খুলতে পারছিস না, নাকি ইচ্ছে করে আমায় ব্যথা দিচ্ছিস? আমি কোনো উত্তর না দিয়ে ঋতুর পা থেকে জুতা খুলে নিয়ে সেলাই করতে লাগলাম। সবাই তাকিয়ে আছে, আমি আর কারোর দিকে তাকানোর সাহস পেলাম না। আমি সেলাই করে বললাম, ম্যাডাম হয়ে গেছে, এ নিন আপনার জুতো। হারামির বাচ্চা, জুতা কি তোর বাপ আমায় পরিয়ে দেবে? ম্যাডাম, আমার বাবাকে কিছু বলবেন না। আপনার যা বলার আমাকে বলুন, কিন্তু আমার বাবাকে বলবেন না। আমি জুতো ঋতুর পায়ে পরিয়ে দিয়ে বললাম, কেন, তোর বাপ কি কোনো মিনিস্টার যে তোর বাপকে নিয়ে কোনো কথা বলবো না? ম্যাডাম, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে ভার্সিটিতে পড়াশোনার জন্য পাঠিয়েছেন, তাকে এর মাঝে নিয়ে আসবেন না। আমি আপনার পায়ে পড়ি, তবু আমার বাবা মাকে নিয়ে কিছু বলবেন না। ঋতু রাহুলকে তার পা থেকে লাথি দিয়ে সরিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, বেশি কথা বলছিস। তারপর ঠাস ঠাস করে 3টে লাগিয়ে দিলাম। তারপর ব্যাগ থেকে 500 টাকার নোট বের করে ওর মুখে ফেলে দিয়ে চলে এলাম। রাহুলের সাথে এইরূপ আচরণ দেখে কেউ এগিয়ে আসেনি। সবাই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সবাই ঋতুর ক্ষমতা সম্পর্কে ভালো করে জানে, তাই কেউ আর এগিয়ে আসেনি। আমি আর কোনো কথা না বলে টাকাটা রেখে দিলাম। শুধু একবার আকাশের দিকে তাকিয়ে আমার কাজ করতে লাগলাম। সবাই তাকিয়ে আছে আমার দিকে, কানে ব্যথাও বসে। তাই কাজগুলো তাড়াতাড়ি শেষ করে বাড়ি যেতে হবে আর পড়াশোনাও করতে হবে। কালকে স্যারের বাসায় যেতে হবে। রাহুল তাড়াতাড়ি কাজ শেষ করে রাত 8টায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে এসে দেখতে পায় তার বাবা তার মায়ের সাথে কি নিয়ে যেন কথা বলছে। রাহুল ঘরে ঢুকে সবকিছু রেখে দিয়ে তার বাবাকে বলে, এই নাও বাবা, এগুলো আজকে উপার্জন হয়েছে। বাবা, আমার লাগবে না, তুই তোর কাছে রেখে দে, ভার্সিটিতে অনেক সময় কাজ লাগবে। তাছাড়া বন্ধুদের কোথায় গেলে টাকা লাগবে। মামুনা মায়ে 1 টাকাও খরচ করতে দেয় না, সব কিছু ও দিয়ে দেয়, আর বাকিটা তো আছেই। সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। যা, হাত পা ধুয়ে আয়। তারপর রাহুল হাত পা ধুয়ে হালকা নাস্তা করে তার বাবার মায়ের পাশে গিয়ে বসে। তখন রাহুল বলে, বাবার মা, তোমাদের একটা কথা বলা হয়নি আমার। কি কথা? আজকে ভার্সিটির সমস্ত কিছু বাবার মাকে বললাম। তাহলে তো ভালোই। বিকালে আমার সাথে গিয়ে, কাজের দরকার নাই, তুই মনোযোগ দিয়ে পড়াশোনা কর। আর স্যার যেহেতু তোদের কাছে ভালো কিছু প্রত্যাশা করেছে, সেটা পূরণ করার চেষ্টা কর। আল্লাহর কাছে দোয়া করি সবাই মিলেমিশে তোরা ভালো কিছু অর্জন করবি। বাবা, আরেকটা জিনিস বলার ছিল। কি বলবি আর? আমি গাড়ি চালানো শিখতে চাই। বাবা, তুমি তো অনেক কষ্ট করেছো আমাদের জন্য, তো আমি ভেবেছি ভার্সিটি থেকে এসেই যেই সময় পাই সেই সময় গাড়ি চালানো শিখবো। তোমায় এখন কষ্ট করতে হবে না, আমি এখন মারা যাইনি। বাবা প্লিজ, আমি নিজে না হয় আমার খরচ চালাবো, প্লিজ বাবা প্লিজ। বাবা, তুই পারবি না সব কিছু সামলাতে? পারবো বাবা।
রাহুল, এত করে তোর ওপর অনেক কাজের চাপ বাড়বে বাবা। বাবা মা তোমাদের দয়া মাথার উপরে থাকলে আমি সব কিছু ভালোভাবে সামলে নিতে পারবো। কিন্তু টাকা লাগবে তো। বাবা মামুন বলেছে টাকা লাগবে না, ওর চাচুর ড্রাইভিং স্কুল আছে, আর আমার সাথে বিশ্বজিৎও শেখবে। মামুন ছেলেটা তোর জন্য অনেক কিছু করছে, আর বাকিরাও। ওরা বন্ধুগুলো অনেক ভালো, অন্যদের মতো অহংকারী না। তারপর রাহুল বাবা আর মায়ের পাশ থেকে এসে পড়তে বসে। পড়া শেষ করে রাহুল খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল উঠে চলে যায়। স্যারের বাসায় সবাই একসাথে ক্লাস করে চলে যায় ভার্সিটিতে। ভার্সিটি থেকে ক্লাস শেষ করে মামুন তার চাচু ড্রাইভিং স্কুলে নিয়ে যায় রাহুল আর বিশ্বজিৎকে। সেখানে দুজনকে তার চাচুর সাথে পরিচয় করিয়ে দেয়। চাচু বলে দিলেন কালকে থেকে ভার্সিটি শেষ করে তার স্কুলে দুজনকেই আসার জন্য। স্কুল থেকে বেরিয়ে রাহুল, মামুন আর বিশ্বজিৎ চলে যায় যার যার বাসায়। রাহুল বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে যায় তার বাবার দোকানে। রাহুল কাজ শুরু করে। তখন তার বাবা রাহুলকে বলেন, কালকে তোকে নাকি একটা মেয়ে বাজারে সবার সামনে মেরেছে। আমি কাজ করছিলাম তখন। আমি বাবার প্রশ্ন শুনে কিছুটা চমকে যাই। তখন আমি বললাম, কই না তো। সবাই যে বলছে। আরে বাবা ও কিছু না। সবাই বলছিল তোকে মেরেছে, সাথে অপমানও করেছে। না তো বাবা, ও মেয়েটা বলেছিল টাকা ভাঙতে হবে কি, তখন আমি মানা করি। এই নিয়ে একটু কথা হয়েছিল, আর কিছু না। মানুষ বিপদে পড়লেও সাহায্য করবি, ভাঙতি না থাকলেও ভাঙতি করে নিয়ে আসতি। সামনে থেকে এমন কাজ আর করবি না। আচ্ছা বাবা। এভাবে চলে যায় 4 মাস। রাহুল এখন স্যারের বাসায় গিয়ে সকালে কোচিং, তারপর ভার্সিটিতে গিয়ে পড়াশোনা শেষ করে বিকালে ওনার কোম্পানিতে পার্ট টাইম চাকরি করে। রাহুলের ড্রাইভিং শেখা সম্পন্ন হলে সে ওই আঙ্কেলের সাথে কথা বলে। তখন ওই আঙ্কেল তার কোম্পানির মালিকের সাথে কথা বলে রাহুলের চাকরির ব্যবস্থা করে দেন। রাহুলের মাসিক বেতন 8,000 টাকা। এদিকে ঋতু রাহুলকে নানাভাবে ক্লাসে অপমান করে। তবে ঋতু বেশি কিছু করতে পারে না, কারণ ভার্সিটির সবার প্রিয় হয়ে ওঠে রাহুল। সকল স্যার আর সবাই প্রিয় বলা যায় রাহুলকে। ঋতু একদিন একটা প্ল্যান করে যার দরুন রাহুলকে ভার্সিটির সবার সামনে খারাপ বানানো যায় সহজে। সেই প্ল্যানটা কি সেটা জানার জন্য গল্পের সাথে থাকবেন, তাহলেই জানতে পারবেন। একদিন রাহুলের ভার্সিটি আর কোচিংয়ে অফ ছিল, তাই সে সকালে গাড়ি নিয়ে বের হয়। তখন রাহুল দেখতে পায় আমি গাড়ি নিয়ে একজন যাত্রীর দেওয়া ঠিকানায় যাচ্ছিলাম। তখন দেখতে পেলাম রাস্তার অপর পাশে একজন ভদ্রমহিলা আর তার মেয়ে গাড়ি থামানোর জন্য সিগন্যাল দিচ্ছে, কিন্তু কেউ দাঁড়াচ্ছে না, আর মেয়েটা কান্নাও করছে। তাদের দেখে মনে হলো তারা কোনো সমস্যা আছে। আমি তখন তাদের কাছে গাড়ি ঘুরিয়ে গিয়ে বললাম, আন্টি কোথায় যাবেন, আর আপনার মেয়ে কান্না করছে কেন? ভদ্রমহিলা তখন রাহুলের দিকে তাকিয়ে রাহুলকে বলেন, আসলে বাবা, আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। সকাল 10টায় ওর পরীক্ষা, কিন্তু কোনো গাড়ি পাচ্ছে না। আর এখন 9:30 বাজে। এখন যদি কোনো গাড়ি না পাই তাহলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, আর আমাদের গাড়িটাও নষ্ট হয়ে গেছে। আমি মেয়েটার দিকে তাকালাম। কেমন জানি মেয়েটাকে দেখে মায়া হলো, আমার যদি এমন একটা বোন থাকতো। তারপর আমি বললাম, আন্টি কোনো স্কুলে যাবেন? জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংরেজি স্কুল ও কলেজ। আমার এখান থেকে প্রায় 20 কিলোমিটার, আর আমার এখন যাত্রীর দেওয়া ঠিকানায় যেতে হবে। না গেলে আমার জরিমানা শুনতে হবে। কী যে করি। কিছুক্ষণ চিন্তা করে বললাম, আন্টি আপনারা গাড়িতে ওঠেন, আমি নিয়ে যাচ্ছি। ওনারা গাড়িতে ওঠার পর আমি গাড়ি চালানো শুরু করলাম। এদিকে রাহুল গাড়ি চালাচ্ছে, আর এদিকে রাহুলকে যেই যাত্রী বুক করেছিল রাহুল সেই বুকটা ক্যান্সেল করে দিল। তখন রাহুলকে অফিস থেকে কল দেওয়া হলো। রাহুল তখন সব কিছু খুলে বলে। অফিসের লোকজন বলে রাহুলকে জরিমানা সহ কোম্পানির মালিকের সাথে দেখা করার জন্য। রাহুল আচ্ছা বলে ফোন রেখে দেয়। রাহুল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9:40 বাজে। তখন রাহুল ট্রাফিকের সকল সীমানা অতিক্রম করে গাড়ি ওভার স্পিডে গাড়ি চালিয়ে 40 মিনিটের রাস্তা 15 মিনিটে পৌঁছে যায় কলেজে। তখন মেয়েটা গাড়ি থেকে নেমে রাহুলকে পায়ে ধরে সালাম করে রাহুলকে বলে, ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ। ভাইয়া দোয়া করো আমার পরীক্ষাটা যেন ভালো হয়, আর তুমি আমাদের নিয়ে আবার যাবে। তোমার সাথে পরে কথা হবে। আচ্ছা আব্বু। আমিও আর গাড়ি নিয়ে গেলাম না। মেয়েটার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এখানেই অপেক্ষা করব বলে ঠিক করলাম। কোম্পানির মালিককে সব বুঝিয়ে বলবো। বুঝার পর ও যদি জরিমানা করে তাহলে জরিমানা দিব। মেয়েটা চলে যায় কলেজের ভেতরে। তখন ভদ্রমহিলা রাহুলকে নিয়ে একটা জায়গায় বসেন। ভদ্রমহিলা রাহুলকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি বাবা? আন্টি আমার নাম রাহুল চৌধুরী। তোমার বাবা আর মা কি করেন? আন্টি আমার বাবা একজন মুচি, আর মা গৃহিণী। ভদ্রমহিলা রাহুলের মুখে কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলেন।
আপনারা হয়তো মনে করছেন রাহুল তার বাবা মুচি বলেছে হয়তো তার জন্য অবাক হয়ে তাকিয়ে আছে। সেটা ভাবলে ভুল ভাবছেন। কারণটা হলো অন্যরা যদি তার বাবার পরিচয় বলতো তাহলে মুখ কালো করে বলতো, কিন্তু রাহুল এক্ষেত্রে উত্তর দিল হাসি মুখে। তখন ভদ্রমহিলা রাহুলকে বললেন, আচ্ছা, তুমি যে হাসি মুখে বললে তোমার বাবা মুচি, এইটা বলতে তোমার লজ্জাবোধ হয়নি? আমি হালকা এসে বললাম, আন্টি, যেই কাজ করে বাবা আমাকে এত বড় করলেন, পড়াশোনা করালেন, আর আমি বাবার সেই কাজে, সেই পেশায় লজ্জাবোধ করব? আমার বাবা তো আর এসি রুমে বসে 2 নম্বরই কাজ করছে না। আমার বাবা পায়ের ঘাম মাটিতে ফেলে টাকা উপার্জন করেছে। এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। বাবা, তুমি রাগ করো না, আমি আসলে এইভাবে বলতে চাইনি। আসলে এখনকার যুগে অনেক ছেলে আর মেয়ে আছে যে তারা তাদের বাবার সাথে পরিচয় করিয়ে দেয়, কারণ তাদের বাবাও কোনো না কোনো ছোট কাজ করে। সত্যি বাবা, তোমার মতো ছেলে মেয়ে যদি সবার ঘরে থাকতো তাহলে আমাদের সমাজ আরও অনেক দূর এগিয়ে যেত। আন্টি, দোয়া করবেন আমার জন্য। আমার পরিচয় দেওয়া হয়নি তোমায়। আমার নাম হলো মৌসুমী জাহান। আমি একজন ব্যাংকার। আর একটু আগে যেই মেয়ে তোমায় ভাইয়া বলে ডাকলো সে হলো ইসরাত জাহান রিয়া। আর আমার স্বামী বাংলাদেশের আইনমন্ত্রী। আমি সব শুনে বুঝতে পারলাম এরা ঋতুর বাবা মা। তারপর আমি আর এদের বেশি কথা না বলে শুধু বললাম, ভালোই তো। আচ্ছা, তুমি কিসে পড়াশোনা করো? হ্যাঁ আন্টি, আমি এই ভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টের 1ম বর্ষে পড়ি। তাহলে তো তোমার বাবার অনেক কষ্ট করতে হয়, আর তোমাকেও। হ্যাঁ আন্টি, ওইটুকু একটু কষ্ট তো হবেই, যতই হোক আমি মুচির ছেলে। আরে আজকে থেকে তোর আর কোনো কষ্ট নেই। আমায় যখন আন্টি বলে ডেকেছিস তাহলে আমি আমার ছেলেকে কষ্টে থাকতে দিই কী করে বল? আন্টি, আপনি দোয়া করলেই হবে, আমার আর কিছু লাগবে না। বেশি কথা বলবি না, আমি যা বলি সেটাই শুনবি। আমিও আর কিছু বললাম না। পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে। রিয়াও কলেজ থেকে বেরিয়ে এসে তার মাকে জড়িয়ে ধরে বলে, আজকের পরীক্ষাটা আমার অনেক ভালো হয়েছে। আমি এই সাবজেক্টে A+ পাবো। সেটা শুধু তোর রাহুল ভাইয়ার জন্য সম্ভব হয়েছে। ভাইয়া, আজকে পরীক্ষাটা শুধু তোমার জন্য দিতে পারছি। তুমি যদি ওই সময় না আসতে তাহলে যে কি হতো। আরে তেমন কিছুই না, যাই হোক, তুমি পরীক্ষা ভালো করে দিতে পেরেছো তো, এটাই অনেক। এবার চলো গাড়িতে বসো। তারপর আন্টি আর রিয়া গাড়িতে এসে বসে। রাহুল গাড়ি চালানো শুরু করে। গাড়ির ভিতরে তিনজনে নানা কথা বলতে থাকে। তারপর রাহুলের গাড়ি একটা বাড়ির সামনে এসে থামে। বাড়িটা অনেক সুন্দর। বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে সবুজ গাছগাছালি আর বাড়ির সামনে থাকা ফুলের বাগান আর একটা ছোট সুইমিং পুল। তারপর রিয়া আর মৌসুমী আন্টি গাড়ি থেকে নেমে যায়। তারা রাহুলকে ভিতরে যাওয়ার জন্য জোর করে, কিন্তু রাহুল মানা করে দেয়। রাহুল তাদের অনেক কষ্টে বুঝিয়ে চলে আসে। তবে আসার আগে রাহুলের নাম্বার রিয়া নিয়ে নেয় কৌশলে। আমিও বাসায় যাব না, না কখনোই না। ঋতু যে জজ্জাল, আর ওই গুন্ডি মেয়ে আমায় দেখলে যে কি করে ফেলবে, দরকার নেই যাওয়ার। তারপর আমি আন্টি ও রিয়াকে নামিয়ে দিয়ে আমি চলে গেলাম আমার অফিসে। আমার কোম্পানির মালিককে সকল কিছু খুলে বলি। তিনি সব কিছু শুনে আমাকে আর কিছু বললেন না। তারপর আমি সেখান থেকে এসে গাড়ির কোম্পানি গ্যারেজে রেখে বাসার উদ্দেশ্যে আসতে যাব। তখনই আবার অফিস থেকে কল আসে। আমি আবার অফিসে গেলে জানতে পারি আমার কাজের জন্য খুশি হয়ে কোম্পানির মালিক আমার বেতনের অর্ধেক টাকা দিয়ে দিয়েছেন, আর আমার বেতন 10,000 করা হয়েছে। আমি খুশি হয়ে টাকাগুলো নিয়ে বাজার থেকে কিছু সবজি আর কিছু মাছ মাংস আর বাবার জন্য আর মায়ের জন্য একটা লুঙ্গি ও শাড়ি কিনে নিয়ে গেলাম। আমি যখন সব কিছু নিয়ে বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ করে একটা গাড়ি আমার সামনে এসে থামে। আমি তাকিয়ে দেখলাম ঋতু নামছে গাড়ি থেকে। ঋতু আমার কাছে এসে বলে, কি মুচির বাচ্চা, এত বাজার করে কোথায় নিয়ে যাচ্ছিস? চুরি করেছিস নাকি? কথাটা বলে ঋতু রাহুলের হাতে থাকা সবজি মাছ মাংসের ব্যাগগুলো মাটিতে ফেলে দিল। মাছ মাংস রাস্তায় আর সবজিগুলো রাস্তার পাশে থাকা ময়লা পানিতে গিয়ে পড়ে। আর কিছু সবজি ঋতু পা দিয়ে পিষে দিল। তখন রাহুল বলল, আমার রাগটা আমি কন্ট্রোল করতে পারলাম না। এবার আমি ঋতুর গালে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় বসিয়ে দিলাম। তারপর বললাম, আসলে ম্যাডাম, আজকে বেতন পেয়েছি তো তাই একটু বাজার করে নিয়ে যাচ্ছি। আপনি এগুলো কী করবেন? আমরা গরিব বা মুচি হতে পারি, কিন্তু আপনাদের মতো তো খারাপ না। আমি কথাগুলো বলে সবজিগুলো আবার ব্যাগে ভরে নিলাম। পিষে ফেলা সবজিগুলোর মধ্যে যেগুলো ভালো ছিল সেগুলোও নিয়ে নিলাম। আমার পায়ের পিষা খাবারই তুই খাবি। এটা আমার উপার্জনের টাকা কেনা, আর আপনি কি বুঝবেন টাকা উপার্জন করতে কত কষ্ট হয়? আপনারা তো বড় লোক,
আপনারা এসির ভেতরে বসে কাজ করেন, তাই তেমন কষ্ট মনে হয় না। কিন্তু আমরা আমাদের পায়ের ঘাম মাটিতে ফেলে টাকা উপার্জন করি, তাই সেই কষ্টের টাকায় কেনা সবজি নষ্ট হলেও আমাদের খেতে হয়। রাহুল কথাগুলো বলে চোখের জল ফেলে দেয়। ভাগ্য ভালো মায়ের জন্য কেনা শাড়ি আর বাবার জন্য লুঙ্গিটা ব্যাগে রেখেছিল। রাহুলের চোখ দিয়ে পানি পড়ছে অবিরাম। সে মনে করেছিল সবজিগুলো নিয়ে বাবার আর মায়ের সাথে একসাথে বসে খাবে, কিন্তু তার হলো কই। তখন ঋতু বলে, বেতন না কারো দোকান থেকে টাকা চুরি করে নিয়ে এসছিস? অবশ্য তোর মতো ছেলেদের পক্ষে এসব কাজ করা কোনো ব্যাপার না, আর আমায় থাপ্পড় মারিস? তোর তো সাহস কম না? আমি বুঝতে পারলাম এই মেয়ে আমার নানা রকম কথা বলে অপমান করবে, তাই আমি কোনো কথা না বলেই রাস্তা দিয়ে না হাঁটে জমিনের আল দিয়ে হাঁটা শুরু করলাম। এইদিকে ঋতু তো আমায় পিছন থেকে ডাকছে। আমি কোনো কথা না বলে সোজা হাঁটতে লাগলাম। কিছু দূর আসার পর পিছনে তাকিয়ে দেখলাম ঋতু এখনও দাঁড়িয়ে আছে, ঠিক আগের জায়গায়। আমি আর না তাকিয়ে বাড়ি আসার আগে একটা পুকুর থেকে সব কিছু পরিষ্কার করে নিলাম, যাতে করে মা কিছু বুঝতে না পারে। তারপর বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে মা আর বাবাকে তাদের জন্য আনা সকল কিছু দিয়ে দিলাম। মা সবজিগুলো দেখে কিছু বলতে চেয়েছিল, কিন্তু মা বলল না। আমি গোসল করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে পড়তে বসলাম। পড়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি আরও কিছু সময় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে কিছু সময় এক্সারসাইজ করে হাত মুখ ধুয়ে পড়তে বসলো। পড়া শেষ করে স্যারের বাসার উদ্দেশ্যে রওনা দিল। স্যারের বাসায় পড়া শেষ করে তারা ভার্সিটিতে চলে গেল। সব কিছু মিলিয়ে রাহুলের পড়ালেখা কাজ ভালো চলছিল। মৌসুমী আন্টি আর আঙ্কেল রাহুলের বাবার সাথে এসেও কথা বলে যায়, তবে রাহুল তাদের সামনে গেলে কথা বলা বন্ধ করে দিত। প্রথম যেদিন মৌসুমী আন্টি আর আঙ্কেল এসেছিল, তখন আঙ্কেল রাহুলের বাবার সাথে বাইরে গিয়ে কথা যেন বলল আর কান্না করলো। তারপর দুজনে আবারও একজনে আরেকজনের কাঁধে হাত থেকে ঘরে প্রবেশ করলেন। এটা দেখে তখন রাহুলের কিছুটা সন্দেহ হয়। তারপর রাহুল তার বাবা আর মাকে কিছুই বলেনি। মৌসুমী আন্টি আর আঙ্কেল সাথে রিয়াও আসতে রাহুলদের বাসায়। রিয়া পড়ার কোনো সমস্যা হলে রাহুলের সাথে কথা বলতো। যখন রাহুলকে তাদের বাসায় যাওয়ার জন্য বলতো, তখন রাহুল কথাগুলো এড়িয়ে যেত। এভাবেই কেটে যায় 4টা মাস। রাহুলের ইনকোর্স পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে। একদিন রাহুল গাড়ি ড্রাইভিং করে তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন নিয়ে দেখতে পায় তার বাবার ফোন। রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যাঁ বাবা বলো। কালকে অফিস থেকে ছুটি নিয়ে নিস, আর তোর ড্রাইভার আঙ্কেলকে বলিস আমাদের বাসায় আসার জন্য। কেন বাবা, কি হয়েছে? যা বলছিস সেটা কর, আমার কথার কোনো নড়চড় যেন না হয়। আচ্ছা বাবা। আর হ্যাঁ শোনো। হ্যাঁ বলো বাবা। কালকে মামুন, রাহাত, বিশ্বজিৎ, স্বামীরা আর মিথিলাকেও বলো বাসায় আসার জন্য। আচ্ছা বাবা। আমি ফোন কেটে চিন্তায় পড়ে গেলাম। বাবা হঠাৎ করে সবাইকে বাসায় আসতে বলেছে কেন? কালকে বাসায় কোনো অনুষ্ঠান? দাদু বা দিদার? সে নিয়েও তো না। তাহলে কালকে কি? তারপর আমি আমার কাজ শেষ করে অফিস থেকে ছুটি নিয়ে নিলাম। তারপর আমি অফিস থেকে বের হয়ে কল দিলাম মামুনকে। হ্যাঁ রাহুল সাহেব বলুন, আজকে এতদিন পর মনে হলো আমার কথা। চুপ শালা, আমি তো প্রত্যেক দিনই মেসেঞ্জার কথা বলি তোদের সাথে। ও হ্যাঁ, আপনাদের বলা হয়নি, আমি আমার বেতনের কিছু টাকা জমিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেছি। তা অবশ্য ঠিক। এখন বল, কল দিলি যে? বাবা ফোন দিয়ে বলল কালকে তোদের সবাই বাসায় আসার জন্য। কেন, কালকে তোদের বাসায় কি, যার জন্য আমাদের সবাইকে দাওয়াত দিলি? কি জানি, এলেই জানতে পারবি। সেটা তো অবশ্যই। হ্যাঁ সবাইকে বলে দিস তুই। আর হ্যাঁ সবাইকে বলিস ল্যাপটপটা নিয়ে আসতে, আমার প্রজেক্ট কত দূর এগুলো সেটা জানতে হবে তো। কালকে একটু মজা করব, এর মাঝে তুই প্রজেক্ট নিয়ে পড়লি? তুই জানিস তো স্যার আমাদের কতটা ভরসা করে। জানি। আচ্ছা বলে দিব সবাইকে। আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছে কালকে তোর সাথে কিছু একটা হবে। কি হবে রে শালা? তোর বিয়ে বা ওটা হবে। শালা ইয়েটা কি রে? কাটা হবে। শালা হারামি, ফোন রাখ। আয় কালকে তো সব কিছু কাটবো, আয় তো একবার। আরে শালা, আমি তোর চুলের কথা বলছি। আর এদিকে ঋতুর বাবা আর মা ঋতুর সব কিছু জব্দ করে নিয়েছে। ঋতু সবাইকে নানা ধরনের প্রশ্ন করছে, কিন্তু কেউ কিছু বলছে না। সবাই বলছে কালকে বাসা থেকে যেন বের না হয়, কালকে বাসায় একটা পার্টি আছে। তাই ঋতুকে সবাই বাইরে যেতে মানা করছে। ঋতু পার্টির কথা শুনে খুশি হয়ে যায়। তখন রেগে চিৎকার করে বলে, মা, বাবা, পার্টিতে যাব, তাহলে গাড়ির চাবি আর আমার ফোন কেন নিয়ে গেলে? সেটা একটু পরেই জানতে পারবি। আজকে তোমার শেষ পার্টি করা হবে। আজকের পর থেকে তোমায় আর রাতে বাইরে যাওয়া হবে না। কেন?
সেটা না হয় বাসায় থাকলেই জানতে পারবি। পরের দিন সকালে ঋতুর বাবা মা চলে যায় তাদের কাছে। ঋতু মুখ ভার করে বসে থাকে। তখন রিয়া রুমে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজতে থাকে আর সাথে গুনগুন করে গান গাইছে। ঋতুর তখন মনে হলো রিয়া কিছু বলতে পারবে তাকে, কেন এইভাবে বাসায় রাখা হয়েছে। তখন ঋতু রিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে রিয়ার মাথার চুল বিনুনি করে দিয়ে মোট কথা রিয়াকে সাজিয়ে দিয়ে কিছু বলার আগে রিয়া বলল, কি ব্যাপার আপু, তুই আজকে হঠাৎ করে এভাবে সাজিয়ে দিলি যে? তুই আমার একমাত্র ছোট বোন, তোকে সাজিয়ে দেবো না তো কাকে সাজিয়ে মারবো বলতো? আপু, বাজারে তেলের দাম অনেক বেড়েছে, তাই আমায় তেল দিয়ে মালিশ না করে বল কি বলতে চাস তুই? ফাজিলের ফাজিল, কি কথা বলছে, পুরো বড়দের মতো। আপু, এইগুলো আমার তোর কাছ থেকেই শেখা। আফটার অল তুই তো আমার বড় আপু। যা বলার বল, সময় আমারও আসবে। আচ্ছা, আজকে বাসায় কি রে? আমায় কোথাও যেতে দিচ্ছে না, মা আর বাবাকে জিজ্ঞেস করলেও আমায় কিছু বলছে না। তুইও দেখছি বিয়েতে যেভাবে সবাই সাজে তেমন করে সাজছিস। আমি তোকে বললে কি পাবো? কি পাবো মানে? আমি তোর বড় বোন হই, আর আমি না তোকে এত সুন্দর করে সাজিয়ে দিলাম, এর জন্য তুই আমাকে বলবি না? এত কিছু বুঝি না। আমায় 3,000 টাকা দিলে আমি সব কিছু বলবো, না হলে আমি গেলাম। আমার কত কাজ, একটু পরে আচ্ছা, আমি গেলাম। এই দাঁড়া, একটু আগে কি বললি তুই? কই কিছু না তো। আমি স্পষ্ট শুনতে পেয়েছি, বলে থেমে গেলি। টাকা দিলে বাকিটুকু জানতে পারবে। আমি সারা জীবন বাবা আর মাকে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছি, আর এখন আমার ছোট বোন আমাকেই ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছে। আমি বাধ্য হয়ে রিয়ার ফোনে 3,000 টাকা দিয়ে দিলাম। টাকা দিয়ে বললাম, টাকা দিয়ে দিচ্ছি, এখন বল তো। আজকে তোমার রুমে কেউ ভাগ বসাতে আসবে। মানে? আমি জানি না। আর বাই। রিয়ার কথাগুলো বলে চলে গেল। আর ঋতু বিছানায় বসে চিন্তা করছে রিয়ার বলা কথাটা। রিয়া কি বলে গেল এটা? এদিকে রাহুল সকালে কিছু কাজে বাইরে গিয়েছিল। বাড়িতে ঢুকবার আগেই দেখতে পেল আমি দেখতে পেলাম আমাদের বাড়ির রাস্তায় দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম তখন দেখতে পেলাম আমাদের বাড়ির উঠানে বাবা, আঙ্কেল ও গ্রামের কয়েকজনের সাথে আমার হারামি বন্ধুরা বসে আছে। আমার বন্ধুরা আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু আমি হাসির কোনো কারণ বুঝতে পারলাম না। তখন বাবা বললেন, রাহুল, যাও তাড়াতাড়ি করে গোসল করে এই পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নাও। কিন্তু বাবা, এগুলো আমি কেন? আমি যা বলবো সেটা কর গিয়ে। আমি কোনো কথা না বলে গোসল শেষ করে পাঞ্জাবিটা পরে বাইরে আসলে মামুন সহ সবাই আমাকে ধরে একটা গাড়িতে উঠালো, আর বাবা আর আঙ্কেলের জন্য অন্য গাড়িতে। তখন বললাম, কি আমায় এভাবে সাজিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দোস্ত, আজকে তোর বিয়ে। ও আচ্ছা, ভালো। কি কি? হ্যাঁ, তাও আবার তোর? আবার কি? সেটা না হয় গেলেই দেখতে পাবি। ড্রাইভার ভাই, গাড়িটা ঘুরান, আমার এখনো বিয়ের বয়স হয় নাই। খবরদার ড্রাইভার আঙ্কেল, গাড়ি ঘুরালে একটা টাকাও পাবেন না। আমি কিন্তু আপনার স্যারকে কল করে বলবো। ড্রাইভার আঙ্কেল, আপনি ওর কথা শুনবেন না, আমি টাকা দিব আপনারে। রাহুলকে বললাম, ভাতিজা আমার গাড়ি যদি নিয়ে নেয় তাহলে আমি আপনার টাকা দিয়ে কি করব? হ্যাঁ, মানে? মনে হলো গাড়িটা মৌসুমি আন্টি পাঠিয়েছে, আর আমরা মৌসুমি আন্টির বাসায় যাচ্ছি। মৌসুমি আন্টির বাড়িতে কেন যাব? তোরা বললি না আজকে আমার বিয়ে? হ্যাঁ, তোর বিয়ে তো মৌসুমি আন্টির বাড়িতেই হবে। মৌসুমি আন্টি তো শাশুড়ি হবে। আরে মৌসুমি আন্টি কেন আমার শাশুড়ি হবে? আন্টির মেয়েকে বিয়ে করলে শাশুড়ি তো হবে। আরে রিয়ার তো বিয়ের বয়সই হয়নি। রিয়ার সাথে তো তোর বিয়ে না। তাহলে কার সাথে? তুই চিন্তা কর কার সাথে। তখনই আমার মনে পড়ে, ইহা আল্লাহ, তাহলে কি আমার বিয়ে? না না, নাইজুবিল্লাহ, ইহা আল্লাহ তুমি রক্ষা করো। হে আল্লাহ, আমি যা মনে করছি সেটা যেন না হয়, তুমি রহম করো। আমি তবুও শিওর হওয়ার জন্য আমার গলার স্বরটা কাঁদো কাঁদো করে বললাম, আচ্ছা মামুন, বন্ধু, আমি বিয়ে করুম, তবে মেয়েটাকে ওইটা তো বল। বন্ধু, তোর জম লেডি কুইন ঋতু। বন্ধু, আমি বিয়ে করুম না, আমি এত সকাল মরতে চাই না, আমার বাবার ইচ্ছে পূরণ করা বাকি আছে। বন্ধু, আমায় নিয়ে তোরা বাড়ি চল। ভাইরে ভাই, এই মেয়ে এমন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর বিয়ে হলে না জানি কি করবে আমার সাথে। বন্ধু, আজকে রাতে বিড়ালটা মারতে পারলে ঋতু তোর সাথে আর কিছু করতে পারবে না। ঋতু তোর সব কথা শুনতে সবসময় বাধ্য থাকবে, তখন তুই হয়ে যাবি ঋতুর জম। কোন বিড়াল? সেটা ঋতু তোকে শিখিয়ে দিবে। মামুনের কথা শুনে আমি কিছুটা সাহস পেলাম।
মানে বিড়াল তো মারা আমার জন্য কোনো ব্যাপারই না। আমি বললাম, আরে একটা কেন, 4-5টা বিড়াল মারতে পারবো, সমস্যা নেই। রাহুলের কথা শুনে গাড়ির ড্রাইভার সহ সবাই হাসতে শুরু করলো। আর এইদিকে ঋতুকে সাজানোর জন্য পার্লার থেকে মেয়েরা আসছে। ঋতু বসে আছে আর পার্লারের মেয়েরা ঋতুকে সাজাচ্ছে, আর ঋতুর বান্ধবীরাও বসে আছে। তখন ঋতুর মা রুমে আসলেন। তখন ঋতু তার মাকে বলে, মা, এসবের মানে কি? কোন সব মানের কথা বলছিস তুই? মা, হঠাৎ করে আমাকে সাজানো হচ্ছে কেন? আজকে তোর বিয়ে। বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে। একটু পর বরপক্ষ চলে আসবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। মা, আমি বিয়ে করব না। তোর বাবা সব ঠিক করেছে, জানিস তো তোর বাবা এক কথার মানুষ। মা, হঠাৎ করে আমার বিয়ে দেওয়ার জন্য তোমরা উঠে পড়ে লাগলে যে? তোর তো বিয়ের বয়স হয়ে গেছে। আচ্ছা মা, বিয়ে করব তোমাদের পছন্দের ছেলেকে, কিন্তু আমি তো ছেলে সম্পর্কে কিচ্ছু জানি না। ছেলেটা কি ভালো না খারাপ, ছেলে কি কাজ করে? তোর জানতে হবে না, তবে ছেলে তোর ভার্সিটিতে পড়ে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, ওরা আসলো বলে। এই কথা বলে ঋতুর মা চলে গেলেন। এইদিকে ঋতু মন খারাপ করে বসে আছে। তার কত ইচ্ছে ছিল তার একটা বিএফ থাকবে, যে দেখতে পুরো রাজপুত্রের মতো, যার জন্মই হয়েছে শুধু ঋতুর জন্য। কিন্তু কার সাথে যে ঋতুর বিয়ে হবে সেটা শুধুমাত্র বিয়েই জানে। ঋতু এইসব চিন্তা করছিল, তখন রুমে রিয়া প্রবেশ করে। তখন ঋতু রিয়াকে কিছু টাকা দিয়ে বলে, রিয়া, এবার বল আমার সাথে যার বিয়ে হবে তার নাম কি? তুই যেহেতু টাকা দিয়েছিস আর যেহেতু তুই চলে যাবি কয়েকদিন পরে, তাহলে বলেই দিই, কি বলিস তুই? দাঁতে দাঁত চেপে বললাম, হ্যাঁ বোন, এবার বল ছেলের নাম কি? ছেলের নাম হলো রাহুল, আর সে তোদের ভার্সিটিতে পড়ে। কথাটা বলে রিয়া চলে যায়। এদিকে ঋতু তো রাহুলের নাম শুনে বসা থেকে মাটিতে পড়ে যায়। ঋতুর সাথে ওর বান্ধবীরাও বড়সড় একটা টাসকি খেলো। তখন দিবা হেসে দিয়ে বলে, যাকে কলেজে অবহেলা করতে অপমান করতে আজকে তাকেই বিয়ে করতে হচ্ছে। হায় রে কপাল, এতদিন রাহুলের থেকে ভালো ভালো ছেলেদের প্রপোজাল পেয়েও রিজেক্ট করেছিস, আর আজকে বিয়ে করেছিস একটা মুচির ছেলেকে। বাহ, ভালোই। ঋতুর বান্ধবীরা ঋতুকে নিয়ে মজা করছে, আর ঋতু সবার মুখের দিকে তাকিয়ে সবার কথা শুনছে। হঠাৎ করে ঋতু হেসে দিয়ে বলে, হাসছিস যে? কিরে, কিছু বলছিস না যে? সামনে কি হতে থাকে সেটা দেখার জন্য অপেক্ষা করতে থাকো রে ময়নারা। রাহুলরা এসে পৌঁছে যায় ঋতুদের বাসায়। তারপর রাহুলকে নিয়ে ভিতরে যাওয়া হয়। রাহুল বসে যেন শান্তিতে নেই। রাহুল বারবার আর চোখে চারপাশে তাকাচ্ছে। রাহুলের তাকানো দেখে মিথিলা বলে, দোস্ত, এত অস্থির হচ্ছিস কেন? ঋতু এসে যাবে। শালা, আমি আজই টেনশনে আর তুই মজা নিচ্ছিস। আমি তোর শাল্লি না রে, রিয়া তোর শাল্লি। চুপ কর হারামি। কিছুক্ষণ পর ঋতুকে নিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে আসা হচ্ছে। তখন সামিরা বলে, দোস্ত, সিঁড়ির দিকে তাকা, তোর বউ আসছে। আমি তখন মাথা নিচু করেছিলাম। হঠাৎ স্বামীরার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি একবার আড়া চোখে তাকিয়ে দেখলাম ঋতুকে লাল বেনারসি শাড়িতে বেশ সুন্দর লাগছে। ঋতু আমার দিকে তাকিয়ে হাসি দিল। তখন বিশ্বজিৎ বলে, বন্ধু, চোখটা নামা। রাতে বিড়াল মারার সময় ভালো করে তাকিয়ে দেখে নিস। আমি ঋতুকে দেখছি না বন্ধু, আমার জমকে দেখতে পাচ্ছি। চুপ কর, সবাই ভাববে জামাইয়ের নাই ওটা। আমি কি নাইবে? লজ্জা। ঋতুকে এনে রাহুলের পাশে বসানো হয়। তখন ঋতু সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল। সবাই সালামের উত্তর দিলেন। রাহুল কিছুটা সরে মামুনের সাথে বসে, ঋতু আবারও রাহুলের গা ঘেঁষে বসে। রাহুল কিছুটা সরে যায়। তখন মামুন বলে, শালা, কি শুরু করেছিস? আর ঋতু আমার শরীরের সাথে শরীর ঘেঁষে বসে। তো কি হয়েছে? আরে ভাই, আমার সাথে চেপে বসছো তো, তুই বুঝতে পারছিস না কেন? চুপ। কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। আর এইদিকে ঋতু রাহুলকে খোঁচা দিচ্ছে। রাহুল বেচারা সব মুখ বুঝে সহ্য করে নিচ্ছে। বিয়ে পড়ানো শেষ হলে কাজী সাহেব যখন রাহুলকে কবুল বলার জন্য বললেন, তখন রাহুল কবুল বলতে যাবে, সেই সময় ঋতু বলে, সাবধান, ভেবে চিন্তে কবুল বলিস। এতদিন তোকে যেভাবে কষ্ট দিয়েছি, তার বউ হয়ে গেলে এর চেয়ে দ্বিগুণ কষ্ট ভোগ করতে হবে।